নাইট ব্রাশিং ইজ দ্য প্রাইম ব্রাশিং। পেশেন্টের যদি এরকম হয় চোট আঘাত থেকে দাঁতটা খুলে হাতে চলে এলো, তাহলে আমি কি 12 ঘন্টার মধ্যে সেই দাঁতটাকে নিয়ে আসা যায়, ফিক্স করা যায়। হ্যাঁ হ্যাঁ, ফিক্স করা যায়। কিসে আনতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট। এইটা সবাইকে বলছি তোমার এই পডকাস্ট। অর্থোডন্টিক্স যে ব্যাপারটা, এই ট্রিটমেন্টগুলো হওয়ার পর মোটামুটি কত বছর অবধি এটা চলতে পারে? যে কোনো আমৃত্যু করা যায়। পারফেক্ট স্মাইল সবসময় থাকে না মানুষের, কারোর সামনের এই দাঁতটা হয়তো একটু ফাঁক, গ্যাপ আছে। হ্যাঁ, কারোর ক্ষেত্রে হয়তো দাঁতের এটা একটু এদিক ওদিক। তো এগুলো কি এখন কারেকশন করা যে কোনো বয়সে সম্ভব? হোয়াট ইজ পিজো সার্জারি? এ সফট টিস্যুর গায়ে লাগলে, আশেপাশে মাড়ি চলে এলো, নার্ভ চলে এলো, তার গায়ে লাগলো, কোনো অ্যাকশনই নেই। শুধুমাত্র শক্ত জিনিস যার মধ্যে ক্রিস্টাল ল্যাটিস আছে সেটুকুই কাটবে। যদি আপনি সারাদিনে 2 লিটার জল খান, 10 বারে খান, সেটা 10 বারে খাবেন না, আপনি 25 বারে 2 লিটার জল খান। আচ্ছা, জিঞ্জিভাইটিস কি, কাকে বলে, জিঞ্জিভাইটিস কিভাবে কিওর করা যায়? এবার জিঞ্জিভাইটিসকে কিওরেবল, জিঞ্জিভাইটিস 100% কিওরেবল। দাঁত খুব জোরে মজার জিনিস নয়, টেকনিকটা ইম্পর্টেন্ট। লোকে এত কিছু তুমি আমি বলছি, তারপরে দাঁতের যত্ন করবে না। যখন আমি মেজর 7-8 ঘন্টা ঘুমাচ্ছি তার আগে ব্রাশ করাটা জরুরি। মাউথ ওয়াশ রেগুলার ইউজ করার জিনিস নয়, মাউথ ওয়াশ ওষুধ। আচ্ছা, দাঁতের পাথর কি, ওই যেটাকে টাটার তোমরা বলছো, এটা কি আমরা বাড়িতে বসে বসে নিজেরা একটু টিক দিয়ে খুঁচি বের করে দিতে পারি? দাঁতের উপরে জাস্ট এরকম তুলির মতন বোলাতে হয়, টাচ করতে হয় না, দূর থেকে জল আর ওই পাউডারটা লাগে, পুরো দাঁত পরিষ্কার সাদা ঝকঝকে হয়ে যায়। মানে তোমার যদি লেফট সাইডেড মাসল হাইপার অ্যাক্টিভ হয়, তোমার ডান দিকের হাঁটুতে ব্যথা হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমার অতিথি এমন একজন মানুষ যার সঙ্গে আপনারা আমার আরও একটা পর্ব দেখেছেন, যেটা আপনারা ফাটিয়ে এনজয় করেছিলেন। কারণ মূল ব্যাপার হচ্ছে, আমরা দুজন মিলে সেদিন খুব মজার আড্ডা মেরেছিলাম এবং আড্ডা মারতে মারতে খুব ইন্টারেস্টিং কথাবার্তা বলেছিলাম। কী নিয়ে কথাবার্তা বলেছিলাম সেটাও আপনারা আন্দাজ করতে পারেন। তবে আপনাদের একটা কথা বলি, সেই দিনের আড্ডাটা একটা স্তর অবধি যাওয়া গিয়েছিল, কারণ একদিনে অতিরিক্ত খেয়ে ফেললে ওই যে গোলমালটা হয় পরের দিন সকালে, সেরকম একটা এপিসোড তৈরি হোক আমরা চাইনি বলে আমরা একটা জায়গায় এপিসোডটাকে থামিয়েছিলাম। তবে তখনই কথা হয়ে গিয়েছিল যে তিনি আমার টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভে আবার আসবেন, তখন আমরা সেই কথাগুলো বলবো। আজকে আমার অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ, এবং সেই পর্ব করার পর থেকেই ওনার সঙ্গে একরকম বন্ধুত্ব হয়ে গেছে। ফলে এখন দাঁত সামান্য শিরশির করলেও তাকে আমি একটা ফোন করেই ফেলি, ওই যা হয়। আজকে আমার অতিথি হিমাদ্রিদা। হিমাদ্রিদা, ওয়েলকাম টু দ্য শো। কি ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলতে। আগের বার খুব মজা পেয়েছি, আজকে আমরা মজা করব। তুমি একবার ব্রাশিং টেকনিকটা একবার একটু বলে দিতে হবে, কারণ ওটা আগের বারে বলার পরেও খুব একটা ক্লিয়ার নয়। আচ্ছা, ব্রাশিং টেকনিক অনেকে বলে দেয় যে ইউটিউব ভিডিও দেখে, কিন্তু আমরা এখনো ইউটিউব ভিডিও দেখে পুরোটা রপ্ত করার মতো দক্ষতা হয়নি। মোটামুটি একটু যদি বলে দাও। আচ্ছা বলি যে ব্রাশিং টেকনিকটা নিয়ে আগের বারেই বলেছিলাম, নামগুলোও বলেছিলাম, একটু খটোমটো তো। তবে এটাও ঠিক, আমি আগের বারও বলেছি যে ইউটিউব ভিডিও দেখে করুন, কিন্তু তুমি ঠিকই বলেছো। ইউটিউব ভিডিও দেখেও আমি দেখলাম যে আমি নিজে যখন ইউটিউব ভিডিওগুলো দেখলাম, তখন আমি দেখলাম যে ওটার থেকে কিন্তু ব্রাশিং টেকনিক রপ্ত করাটা খুব একটা ইজি হবে না। এক্স্যাক্টলি। যে টেকনিকটার কথা বলছি, এই টেকনিকটা দুটো আলাদা আলাদা টেকনিক আছে। বড়দের জন্য একটা টেকনিক মডিফাইড বাস, আর বাচ্চাদের জন্য রোলস বা ফোনস। বাচ্চাদেরটা প্রথমে বলি কারণ ওটা ইজি। আর কিন্তু বাচ্চারা, আমি সবসময় বলি প্রথম 6 মাস বাবা মা হাতে ধরে একটু হেল্প করলে সুবিধা হয়। সেটা হচ্ছে কিচ্ছু নেই, এটার মধ্যে স্পেশাল কিছু নেই। শুধু দেখতে হয় বাচ্চা যেন ঘষে ব্রাশ না করে, ব্রাশটা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করবে। এটার মধ্যে স্পেশাল কিছু নেই, কারণ বাচ্চাদের দাঁতের আলাদা করে খুব মানে কঠিন রকম কিছু একটা করার দরকার নেই। শুধু ডান দিক বাদিক এরকম না ঘষলেই হলো, সামনে না ঘষলেই হলো, শুধু রোল করে। এই জন্য নামটাও রোলস টেকনিক। আচ্ছা, এবার হলো বড়দের নিয়ে। এবার বড়দের নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে টেকনিকটা বলছি মডিফাইড বাস। এই টেকনিকটা একটু বলি, আগের বারে আমি বলিনি, এবার বলছি। সেটা হচ্ছে ব্রাশটাকে নেব, যখন ব্রাশটা উপরের আর্চে ব্রাশ করব, তখন ব্রাশের ডিরেকশনটা মাড়ির দিকে, উপরের দিকে থাকবে। যখন নিচের দিকে হবে তখন নিচের দিকে থাকবে। এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। মানে ব্রাশটা সোজা এরকম 90 ডিগ্রিতে দাঁতের গায়ে লাগবে না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, যেন ব্রাশের যে দাঁড়াগুলো আছে তার একদম সাইডের দাঁড়াগুলো মাড়ি আর দাঁতের গ্যাপে 2 মিলিমিটার মতো ঢুকে যায়। আচ্ছা, হ্যাঁ, কারণ মনে রাখতে হবে ব্রাশের দাঁতের ওপরটা পরিষ্কার করা ব্রাশ যে কোনোভাবে করলেই হয়, কিন্তু ওই ভেতরটা পরিষ্কার করা বেশি ইম্পর্টেন্ট, কারণ ডিজিজটা শুরু হয় ওইখান থেকে। যাবে এই ব্রাশটা
ভেতরে ঢোকার পর সামনে পিছনে হালকা একটা ভাইব্রেশন 2 বার বা 3 বার, তারপরে উপরের দিকে একটা স্ট্রোক, উপরে দাঁতের ক্ষেত্রে নিচের দিকে একটা স্ট্রোক, বাস সিম্পল, দ্যাটস ইট। এক জায়গায় হবে, তার পরের জায়গাটা মুভ করবো, 3টে করে করে দাঁত মুভ করবো। তার মানে আমাদের ব্রাশ যখন করতে হবে 3টে জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো কোন অ্যাঙ্গেলে অ্যাডাপ্ট করছি, 45 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, দাঁতের উপর কতটা প্রেশার দিচ্ছি এটা ইম্পর্টেন্ট, কারণ খুব জোরে যদি প্রেশার দিই দাঁতের কিন্তু এনামেলটা ক্ষয় হয়ে যাবে। অনেকবার অনেক জায়গায় বলেছি, আবার বলছি, খুব জোরে দাঁত ব্রাশ করার নয়, কারণ আমরা ব্রাশ যেটা ইউজ করতে বলি সেটা হচ্ছে আলট্রা সফট ব্রাশ, দাঁত খুব জোরে মজার জিনিস নয়, টেকনিকটা ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বর হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাডাপ্ট করবো, 2 নম্বর হচ্ছে একটা মিডিয়াম ফোর্স দেবো, আর 3 নম্বর হচ্ছে এই স্ট্রোকটা জেনারেট করবো। এবার যদি এরকম হয় এত কিছু করার পরেও আমি করতে পারছি না, সেক্ষেত্রে আমি শেষ দুটো ফ্যাক্টরকে আমার থেকে সরিয়ে দেবো। তার মানে শুধু ব্রাশটা অ্যাডাপ্ট করবো। এরকম কী হতে পারে, এখন বাজারে পাওয়ার ব্রাশ পাওয়া যাচ্ছে, ব্যাটারি অপারেটেড, খুব একটা দাম বেশি নয়, 500 টাকা মতো দাম হয়, বিভিন্ন ই কমার্স সাইটে অ্যাভেলেবেল। ওটা কিনে কিচ্ছু করতে হয় না, ভিতরে একটা ডাবল এ ব্যাটারি লাগে, শুধু 45 ডিগ্রি অ্যাঙ্গেলটায়, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাডাপ্ট করতে হবে, তারপরে সুইচটা টিপলে বাকিটাও নিজে করে দেবে, ও নিজে করে দেবে, ও ভাইব্রেট করে নিজের থেকে পরিষ্কার করে দেবে। শুধু আমার কাজ ব্রিসেলটাকে যেখানে ঢোকানোর সেখানে ঢুকিয়ে দেওয়া, 2 মিলিমিটার দাঁত আর মাড়ির গ্যাপটায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপর সুইচ টিপলে নিজের মতন স্ট্রোক জেনারেট করে ক্লিন করে দেবে। এটা খুব ইজি অপশন, কারণ এটা রেকারেন্ট কস্টও খুব বেশি না, একটা হেড 175 টাকা মতো দাম, 3 মাস চলে ঠিকঠাক করলে। দাঁত নড়ার জন্য তুমি বিখ্যাত, দাঁত নড়ানো তুমি ঠিক করে দিতে পারো। তো এই দাঁত নড়ার বিষয়টা আসবো, তার আগে প্রথমে জেনে নিই যে আমরা খুব কমনলি যে কখন দাঁত তুলে ফেলতে হয়, হ্যাঁ, কখন রুট কানাল করতে হয়, কতদিন পর্যন্ত ওই তোমরা কি বলো সিলিং করে দেওয়া বা ফিলিং করে দেওয়া, কতক্ষণ অবধি সম্ভব? প্রথমে দুটো কথা বলি, সেটা হচ্ছে যে এই যে দাঁত তুলে ফেলার যে কনসেপ্টটা, তুলে ফেলা মানে হচ্ছে একটা এন্ড প্রসেস, মানে আর তো এরপরে কিছু নেই, মানে আর নেই, মানে আবার দাঁতটা লাগানো যাবে, নকল দাঁত লাগিয়ে তো, নকল দাঁত লাগবে, যে কোনো হোক, সেটা ফিক্স হতে পারে, রিমুভেবল হতে পারে, একটা কিছু হবে। এবার দাঁত কখন তুলতে হয়, তার মানে আমার আর কিছু করার নেই, সেক্ষেত্রে আমি দাঁত তুলবো। তুমি যখন জিজ্ঞেস করলে যে কী কী কারণে দাঁত তুলতে হয়, তার কয়েকটা গ্রস এক্সাম্পল দিচ্ছি, যে ক্ষেত্রে হয়তো দাঁতটা তুলতেই হবে। সেটা হচ্ছে একটা দাঁতের আমরা বলছি দাঁতের দুটো অংশ, একটা ক্রাউন মুখে দেখা যায়, আর একটা গোড়া ভিতরে যে হাড়ের মধ্যে থাকে, রুটস। দাঁতের ক্রাউনটা পুরো চলে গেছে, শুধু রুট পড়ে আছে, এটা তো কিছু করার নেই, এটার উপরে দাঁতটা গজাবে না, দাঁত তো আর তৈরি করা যায়, দাঁত তো গাছের মতো নয় যে সার দিলে আবার গজাবে, এরকম হবে না, এক্ষেত্রে তুলতেই হবে। আরেকটা হচ্ছে, এই সিচুয়েশনটা ভালো মনে করেছো, এই সিচুয়েশনটা বলতে হয়, পেশেন্ট, এই অসুখটার নাম হচ্ছে ক্র্যাকড টুথ সিনড্রোম, মানে কিছু একটা খেতে গেছে, শক্ত কিছু পেশেন্টের ব্যথা লাগছে, মাঝখান দিয়ে পুরো দাঁত স্প্লিট হয়ে গেছে, পেশেন্ট অনেক সময় দাঁতটা গোটা আছে কিন্তু সে তো স্প্লিটটা দেখতে পাচ্ছে না, তখন আমরা দেখাই এই একটা সিচুয়েশন, যেটা স্প্লিটটা যদি রুট পর্যন্ত যায়, এটা তুলতে হবে। এর সারা পৃথিবীতে কোনো দেশে কোনো রকম ট্রিটমেন্ট নেই ক্র্যাকড টুথ সিনড্রোম। আরেকটা হচ্ছে দাঁতটা এতটাই এক্সট্রিমলি নড়ে গেছে, সেটাও আমি রাখতে পারি, সেটা নিয়ে তোমার সাথে ডিটেলে কথা বলবো, কিন্তু রাখার পরেও তার মধ্যে প্রচুর পরিমাণে পাস হচ্ছে, ফুলে উঠছে জায়গাটা, ব্যথা করছে, মুখ ফুলে যাচ্ছে, সেক্ষেত্রে কিছু করার নেই। আরেকটা হচ্ছে যে আমি এরকম সিচুয়েশন পেয়েছি যেক্ষেত্রে আমাদের কোনো দোষ নেই, পেশেন্ট নিজেই দাঁত খুলে হাতে নিয়ে চলে এসেছে, এরকম হচ্ছে, সেক্ষেত্রে আচ্ছা, এটা নিয়ে হাসির নয়, এটা আমি বলে দিচ্ছি, এটা নিয়ে আমি রিসেন্টলি একটা রিলও বানিয়েছি, যে পেশেন্টের যদি এরকম হয় চোট আঘাত থেকে দাঁতটা খুলে হাতে চলে এলো, তাহলে আমি কী করব, এটা তো হতে পারে, সেক্ষেত্রে পেশেন্টের কোনো দোষ নেই। সেক্ষেত্রে আমি বলেছি যে যদি বইয়ে বলে যে 24 ঘন্টা, আমি প্রেফার করবো 12 ঘন্টার মধ্যে যদি দাঁতটাকে নিয়ে আসা যায়, ফিক্স করা যায়। হ্যাঁ, ফিক্স করা যায়, কিন্তু কীভাবে করবে, কিসে আনতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। এইটা সবাইকে বলছি, তোমার এই পডকাস্ট এত লোক শোনে, ঠান্ডা দুধে আনতে হবে। মানে আমাকে একজন রিসেন্টলি ওই পোস্টটাতে একজন লিখেছেন, ঠান্ডা জলে আনা যাবে, বরফ জলে না, কারণ ওর জন্য যেটা অরিজিনাল মিডিয়া HBSS বলে, হ্যাংস ব্যালেন্স সল্ট সলিউশন, ইন্ডিয়াতে পাওয়া যায় না। ঠান্ডা দুধ এর মধ্যে রেখে প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দিন, 12 ঘন্টার মধ্যে নেক্সট দিন চলে যান, ওটাকে কিন্তু দাঁত লাগিয়ে দেওয়া যায়, ফিক্স করে দেয়। হ্যাঁ, ও পড়ে গেলে, আচ্ছা, আপনার কাজ হচ্ছে পড়ে গেলে ওটা নিয়ে চিন্তা না করে ঠান্ডা দুধে রেফ্রিজারেটরে রেখে দিন, ব্লিডিংগুলো বন্ধ করুন, মোটামুটি 100 ভাগ কেসের মধ্যে 70 ভাগ কেসে দাঁত থেকে ফিক্স করা যায়।
ফিক্স করে দিতে পারি, ওটা বেশ। থেকেও যাবে। হ্যাঁ, হয়তো 40 বছর থাকবে না, কিন্তু 8-10 বছর থেকে যাবে। বেশ 12 ঘন্টার মধ্যে আনতে হবে। বেশ 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 আর ওটা ওই তুলে যেন ওই জল দিয়ে সাবান দিয়ে মুছে তারপরে দুধে দিলে হবে না। যে অবস্থায় পড়েছে সঙ্গে সঙ্গে তুলে জাস্ট উপরে যদি ধুলো ময়লা লাগে জাস্ট রানিং ওয়াটারে দিয়ে দুধে দিয়ে দিতে হবে, ঠান্ডা দুধে। আচ্ছা আচ্ছা ইট ক্যান বি সেভড। বেশ। আর এবার তুমি সেকেন্ড যেটা জিজ্ঞেস করলে যে রুট কানাল ট্রিটমেন্ট কখন করো? প্রথমে রেস্টোরেশনটা বলি। হুম। যদি দাঁতে একটা ক্যাভিটি, ছোট ক্যাভিটি হয়, হুম। যে ক্যাভিটিটা দাঁতের ভেতরে যে পাল্প বলে জিনিসটা আছে, যেটার মধ্যে নার্ভ আর ব্লাড ভেসেলগুলো আছে, ওটা অবধি যায়নি, হুম। সেক্ষেত্রে রেস্টোরেশন হয়। শুধু ওইটুকু জায়গা আমি ফিল করে দিতে পারি। সেটা ডিরেক্টলি করতে পারি বা ল্যাবরেটরি থেকে কিছু দিয়ে নিয়ে লাগিয়ে করতে পারি। আর সেটা যদি পাল্প অবধি যায় তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়, কারণ পাল্পটা ওপরে আছে আর রুটের মধ্যে যে ক্যানাল তার মধ্যে দিয়ে গেছে, এই জন্য নামটা রুট ক্যানাল ট্রিটমেন্ট, RCT। হুম। ওটা অবধি গেছে, তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়। এটা টুথ সেভিং প্রসিজিওর। এবার যদি এরকম অবস্থা হয় যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করবো, বাল্বটা মানে রুট দাঁতটাকে সেভ করতে পারবো, কিন্তু প্রায় টুথ স্ট্রাকচার কিচ্ছু নেই, সেক্ষেত্রেও কিন্তু তুলতে হবে। এটা একটা সিচুয়েশন যেখানে তুলতে হবে। অতএব দাঁত তোলার ক্ষেত্রে পেশেন্ট যদি মনে না করে যে আমার অঙ্গহানি হোক, এছাড়া কিন্তু খুব একটা আজকের দিনে ইন্ডিকেশনই দাঁত তুলে ফেলতেই হবে। আক্কেল দাঁত একটা আলাদা সিচুয়েশন, যেখানে দাঁতটা ভুল পজিশন আছে বা অন্য কিছু। এছাড়া দাঁত একদম ভেঙে গোড়া পড়ে আছে বা মাঝখান থেকে ফেটে দুটুকরো হয়ে গেছে বা এমন নড়ে গেছে যে ফ্যান চালালেই খুলে পড়ে যাবে, সেক্ষেত্রেও আমি রাখতে পারি, সেক্ষেত্রেও রেখেছি। কিন্তু যদি বারবার ইনফেকশন হয় সেক্ষেত্রে দূরে। তুমি আমার একটা জিনিস বলো, এই যে রুট কানাল ট্রিটমেন্ট বলছি না, এই রুট কানালের ক্ষেত্রেও তো তোমরা ফাইনালি দাঁতটাকে মেরেই ফেলছো, কারণ নার্ভগুলোকে তো কেটে দেবে। হ্যাঁ, ঠিক কথা। রুট ক্যানাল ট্রিটমেন্টটা না অনেকটা ওই আগেকার দিন ইজিপশিয়ান মামি হতো ওরকম, মানে ভেতরে সব খোল নলচে বের করে তার মধ্যে কিছু কেমিক্যাল ভরে দেওয়ার মতো, কিন্তু মানুষের শরীরে অবয়বটা তো থেকে যেত। এবার দাঁতটার ভেতরে যেরকম পাল্প আছে, দাঁতটা সেরকম লিগামেন্ট দিয়ে হাড়ের সঙ্গে জুড়ে আছে, ওতে ব্লাড ভেসেল আছে, ওগুলোতে ইনট্যাক্ট আছে। অতএব একটা রুট ক্যানাল, ভালো কোশ্চেন করেছো, রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁত মানে হচ্ছে মামিফাইড টুথ, অ্যাকচুয়ালি দাঁতের মমি। ওটা মুখে আছে, ওটা ফাংশনাল থাকবে, কিন্তু মমি যেরকম, মমিকে তো আর খোলা রাখা হয় না, একটা সার্কোফেগাসের মধ্যে রাখা হয়, কফিনের মতন জিনিস, ওটার উপরেও একটা কাভার ক্রাউন দিতে হবে বা অনলেও করতে পারো। মানে ক্রাউনটা হচ্ছে যে পুরো চারিদিকে দাঁতটা কেটে ছোট করতে হবে। অনেক সময় টুথ স্ট্রাকচার এতই কম থাকে, পুরো কাটলে আর দাঁতটা কিছু পড়ে থাকবে না, শুধু ফিলিং মেটেরিয়ালটা পড়ে থাকবে। সেক্ষেত্রে আমরা কি করি, অ্যাডিটিভ ডেন্টিস্ট্রি করি, যতটুকু নেই ততটুকু বাইরে প্রিন্ট করি বা বাইরে মিল করি, তৈরি করি, কম্পিউটার এডেড, শুধু ওটাকে নিয়ে জুড়ে দিই। কারোর রুট কানাল ট্রিটমেন্ট হয়েছে এবং ক্রাউন বসিয়েছে, ক্রাউন বসানোর পর কিছুদিন কি তার মনে হবে তার দাঁতে কিছু একটা রয়েছে? মানে না, একদম একদম না। মানে দুটো দাঁত যখন তার বসছে তখন তার মানে ক্রাউনটা ঠিক মতো বসেনি, একদম না। ক্রাউন, শোনো, ক্রাউন বসানোর কথা যখন বললে আমি টেকনিক্যালি ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে ক্রাউনের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। দরকার হলে আমার যদি মনে একদিন এক্সট্রা ল্যাবে পাঠাতে হবে। কারণ ক্রাউন যদি ঠিক হয়, পেশেন্ট বুঝতেই পারবে না তার মুখে একটা ক্রাউন বসিয়েছে। ইট ইজ অ্যাবসলিউটলি ন্যাচারাল। তার মানে যে মনে হচ্ছে উঁচু আছে, এই কনসেপ্টটা মানে ক্রাউনে কোথাও একটা হাই পয়েন্ট আছে, ওটা অ্যাডজাস্ট করতে হবে। ক্রাউন লাগালে পেশেন্ট বুঝতে পারবে না তার কোন দাঁতে ক্রাউন হয়েছে, এতটাই কমফোর্টেবল ফিল হয় ঠিক মতো ক্রাউন। রুট কানালকে নানান ধরনের ক্রাউন বলা হয়। হ্যাঁ, এইটা এরকম। হ্যাঁ, মানে সস্তা থেকে দামি নানান ধরনের ক্রাউন, কোনোটা পুরোটা সেরামিক বলা হয়, কোনোটা বলা হয় মেটালিক, কোনোটার ক্ষেত্রে আরো কিছু বলা হয়, একটা টাইটেনিয়াম ক্রাউনও বোধহয় এসছে এখন নাকি। টাইটানিয়াম ক্রাউন হয় না, টাইটানিয়াম বার হয়। তুমি যেটা বলছো, আমরা ক্রাউনটাকে না গ্রসলি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে উইথ মেটাল, একটা উইদাউট মেটাল, ঠিক আছে? রাইট। এবার উইথ মেটাল আর উইদাউট মেটালের একটা ফাইন লাইন আছে, সেটা হচ্ছে উইথ মেটালের ক্রাউনের কি প্রবলেম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এমআরআই সেন্টাররা বলে না মেটাল থাকলে আমরা করবো না, সে মেটালটা ফেরোম্যাগনেটিক হোক প্যারাম্যাগনেটিক হোক, কিছু কিছু এমআরআই সেন্টার তারা কমপ্লিটলি না বলে দেয়, ঠিক আছে, আমরা করবোই না, কারণ মেটাল শুদ্ধ আমি গ্যারান্টিতে ঢোকাবো না যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। মেটাল ফ্রিতে এই প্রবলেম নেই, কিন্তু মেটাল থাকলে যেটা সবচেয়ে বেশি প্রবলেম, আচ্ছা এরকম আমি ইনস্ট্যান্স আছে, ঢোকার পর ক্রাউন খুলে বেরিয়ে চলে গেছে এত হাই ম্যাগনেটিক ফিল্ডে, সেটা হয়তো মেটাল ইম্পিউরিটি ছিল, সেরকম হতেও পারে। কিন্তু প্রবলেম যেটা, যদি আমার এই রিজিয়নের কোনো এমআরআই হয়, এবার প্রবলেমটা হচ্ছে যেহেতু মেটাল ক্রাউনের ম্যাগনেটিক ফিল্ডের
যতই ওটা নন ম্যাগনেটিক হোক, যতই ফেরোম্যাগনেটিক না হলেও ওর না একটা এরকম গ্লেয়ার আসে পুরো হোয়াইট কালারের। রেডিওলজিস্টদের পক্ষে কিন্তু এই রিজিয়ানের এমআরআইকে রিড করতে খুব ডিফিকাল্টি হয়, বোঝা যায় না, পুরো আলোর ছটার মতন এরকম বেরোয়। সেজন্য মেটাল ফ্রি হলে যারা সুবিধা, ওই গ্লেয়ারটা আসে না। হ্যাঁ, এটাতে চুম্বক আছে কি নেই, এমআরআই ফিল্ডে প্রবলেম হবে কি হবে না, এই কন্ট্রোভার্সিতে সরিয়ে রাখি। যদি হেডনেক রিজিয়ানের হয় সেক্ষেত্রে কিন্তু এমআরআইকে রিড করা সত্যি ডিফিকাল্ট, কারণ ঠিক যেন সূর্যের ছটা বেরো এরকম দেখায়। সেক্ষেত্রে যদি আমি কোনো একটা ভাইটাল স্ট্রাকচারের এমআরআই করতে চাই আশেপাশে, ইভেন ব্রেনের বেস অফ দ্য ব্রেন, ডিফিকাল্ট কিন্তু রিড করা। তোমার কাছে যখন পেশেন্টরা আসে কমনলি, তোমরা যখন ওই ধরো কোনো একটা প্রসিজিওর তার উপর পারফর্ম করবে, তো সাধারণভাবে তোমরা কি কি প্রবলেম ফেস করো? আচ্ছা, এখন ইদানিং একটা প্রবলেম খুব ফেস করছি, সেটা হচ্ছে কোনো সার্জিক্যাল প্রসিজিওর করার আগে আমাদের তো ব্লাড প্রেশার দেখতে হয়, সুগারও দেখতে হয়। আমি অফলেট বেশ কিছু পেশেন্ট পাচ্ছি, এটা সবার জন্য বলছি, যে যারা এসে বলছেন না আমার তো হাইপার টেনশন নেই, হাই প্রেশার নেই, ফ্যামিলিতে হিস্ট্রি আছে, কিন্তু তিনি বলছেন না নেই। আমরা ব্লাড প্রেশার মাপতে গিয়ে দেখছি অত্যন্ত রকমের বেশি, মানে এরকম প্রেশার পেয়েছি 180-র ওপরে সিস্টোলিক, 100 থেকে 110-এর মধ্যে ডায়াস্টোলিক, যেক্ষেত্রে পেশেন্ট ইভেন সে জানে না। যে কোনো সময় আমরা দেখছি এখন রিসেন্টলি ভীষণ কার্ডিয়াক ডেথ হচ্ছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, পেশেন্টের স্ট্রোক হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলবো যে আপনারা কিন্তু হাইপার টেনশনটা একটু স্ক্রিনিং করার চেষ্টা করুন। আরেকটা হচ্ছে, পেশেন্ট এসে আমাদের বলছেন যে না আমার তো ব্লাড সুগার নেই, ডায়াবেটিস নেই, আমরা ব্লাড টেস্ট করাচ্ছি, এত বেশি মাত্রায় ব্লাড সুগার পাচ্ছি, ফাস্টিং সুগার 250, 300, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন 9-10, মানে একদম কমপ্লিটলি আনকন্ট্রোল ডায়াবেটিস। এবং এগুলো কিন্তু এরকম নয় যে 15 দিন, 1 মাস, 2 মাসে হয়েছে, তার মানে এই লেভেলে গেছে, মানে এই ডিজিজটা 1 বছর কি তারও বেশি আনডিটেক্টেড রয়েছে। অতএব আমি এটা বলতে চাইছি যে এইরকম হিডেন ডিজিজ, এই দুটো তো আমাদের ইন্ডিয়া একটা বড় হাব, এই দুটো অসুখের, হাইপার টেনশন অ্যান্ড ডায়াবেটিস। এই দুটো হিডেন থাকলে কিন্তু এর এন্ড রেজাল্ট খুব খারাপ, মানে এর হাইপার টেনশন থেকে তো ডেথ পর্যন্ত হতে পারে, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা। এবং ডায়াবেটিস বডির এত ডিফারেন্ট অর্গান কে ইনভলভ করে। অতএব আমি এটা বলতে চাইছি যে এই যে প্রবলেমটা আমি ফেস করছি, এই প্রবলেমটা আশা করি সব ডাক্তারাই যারা ডেন্টিস্ট্রি করছে হয়তো ফেস করছে অল্প বিস্তর। সোশ্যাল মিডিয়া অনেক সময় এটা, ইনফ্যাক্ট আমিও সেই দোষী, যে কোনো বিষয়ের মতোই, যেমন এখন কোনো ই কমার্স সাইটে জামা কিনতে গেলেও দামটা দেখি, সেরম ডেন্টিস্টদের ক্ষেত্রেও বা যে কোনো ক্ষেত্রেই একটা প্রশ্ন চলে যায় যে মোটামুটি কিরম খরচ, যদি একটু বলে দেন যে কোনো প্রসেসে, সেটা কি ঠিক? প্রবলেমটা হচ্ছে যে তুমি যে কথাটা বলছো, তুমি ই কমার্স সাইট থেকে যেগুলো কেনো সেগুলো হচ্ছে কমোডিটি, মানে প্রোডাক্ট। হ্যাঁ, এইবার প্রবলেমটা হচ্ছে, তোমাকে আমি একটা সিম্পল এক্সাম্পল, একজন পেশেন্টের পেটে ব্যথা হয়েছে, সে ডাক্তারবাবুকে ফোন করে বললেন ডাক্তারবাবু আমার পেটে ব্যথা হয়েছে, এটা সারাতে কত টাকা লাগবে? তুমি আমাকে বলো এই ব্যথাটা গ্যাস্ট্রাইটিসের ব্যথা, না গলব্লাডারে স্টোন হয়েছে, না অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, নাকি কনস্টিপেশন, সেটা আমি পেশেন্টকে না দেখে কি করে বলবো? প্রবলেমটা হচ্ছে একটা প্রোডাক্টকে যেভাবে আমরা ডিরেক্টলি দাম বলতে পারি, ঠিক আছে, আমি এরকম বলছি না যে এরোপ্লেনের টিকিটের মতন আমাদের ডায়নামিক প্রাইসিং থাকে, কিন্তু অসুখটা কী? কারণ আমাদের অনেক অসুখের সিমটম এক হয়। পেশেন্ট যদি ফোন করে বলে আমার জ্বর হয়েছে, সারাতে কত টাকা লাগবে, কী করে বলি বলো তো? অসুবিধা হলে সেটা ম্যালেরিয়া হতে পারে, সেটা টাইফয়েড হতে পারে, সাধারণ একটা ভাইরাল ফিভার হতে পারে, বা আরও কোনো খারাপ অসুখ থেকে জ্বর হতে পারে। প্রত্যেকটা প্রেজেন্টেশন ফিভার, জ্বর, ব্যথা একটা প্রেজেন্টেশন। সেইটার পিছনে কি অসুখ অ্যাকচুয়ালি আছে, সেই অসুখটা কোন স্তরে আছে, এবং সেটাকে সেই জায়গা থেকে ঠিক করা পর্যন্ত কি কি চিকিৎসা দরকার, তার হিসেব বা খতিয়ান আমি একজনকে ওভার ফোন কী করে বলবো? এটা তো আর অসুবিধে, এটা আমার জন্য না, যে কোনো ডাক্তারের জন্য অসুবিধা, বা যে কোনো সার্ভিসের জন্য অসুবিধে। অতএব মোটামুটি একটা, এবার আমি কি করি, অনেক সময় আমার টিমও যেটা করে যে শুনে একটা ধারণা করার চেষ্টা করে যে মোটামুটি কী রেঞ্জের হতে পারে। হ্যাঁ, তো সেখান থেকে একটা মোটামুটি ধারণা আমরা দিতে পারি, কিন্তু মানে সেই ধারণাটা কিন্তু বেশ বড়, মানে তার ফ্লাকচুয়েশন লেভেল প্রায় 25-30% পর্যন্ত হতে পারে।
আচ্ছা। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আমি যখন বাজেটিং করছি যে কোনো হেলথ কেয়ারে, হুম হুম সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের একটু ফ্লেক্সিবিলিটি রাখতে হয়, 10% হলেও ফ্লেক্সিবিলিটি রাখতে হয়। এবার তুমি আমাকে বলো যে ওই দাঁত নড়া কতক্ষণ পর্যন্ত তোমরা ঠিক করতে পারো? দাঁত মানে নড়াটাকে হ্যাঁ হ্যাঁ। আমি সাংঘাতিক অনেকক্ষণ পর্যন্ত ঠিক করতে পারি। আচ্ছা আচ্ছা আমি তোমাকে বলছি, হ্যাঁ। তুমি শেষের দিয়ে এটা তো এনেই ফেললে, মানে আমাকে বলতেই হয়। হুম আচ্ছা, দাঁত নড়া আমি এরকমও মানে হতে পারে যে দাঁত নড়ে, সত্যি কথাটা বলি, হ্যাঁ, হুম, দাঁত পড়ে গেছে, দাঁতটা নিয়ে এলেও আমি লাগিয়ে দিতে পারি, সেটাও অসুবিধা নেই। আচ্ছা প্রোভাইডেড আমি অ্যাটলিস্ট দুদিকে একটা একটা অ্যাঙ্কার টুথ পাচ্ছি, মানে যেগুলো শক্ত, আচ্ছা মানে 2-3 জন লোকের মানুষের পায়ে চোট লেগেছে, আমি পুরো ক্যারি করে নিয়ে যাবো, দুটো আমাকে শক্ত লোক দিতে হবে, ব্যাস তাহলেই হয়। ওদের ঘাড়ে তুলে নিয়ে পালকি কে করে নিয়ে চলে যাবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলছি তো দাঁত নড়া, ইভেন দাঁতটা নড়ে পড়ে গেছে, সেখানে আমি দাঁত লাগিয়ে দিতে পারি, এফআরসি ব্রিজ করে, কোনো পাশের দাঁত কাটবো না, কিচ্ছু করবো না, শুধু স্যান্ডবাস্টিং করে লাগিয়ে দিতে পারি। কারণ আমি এইটাই করি, স্প্লিন্টিংই করি, সারা কলকাতায় সবাই আমাকে স্প্লিন্টিং এর জন্যই নড়া দাঁতের ডাক্তার। হ্যাঁ, কিন্তু আমি একটা কথাই বলি, যদি নড়া দাঁতটা এরকম হয় যে বারবার ইনফেকশন হচ্ছে, ফুলে যাচ্ছে, সেখানে পাস হচ্ছে, পুঁজ বেরোচ্ছে। হ্যাঁ, রেকারেন্টলি হচ্ছে, সেক্ষেত্রে ওই দাঁতটা হয়তো না রাখলেই বেটার হবে। আচ্ছা, এইবার তাহলে দাঁতটা যদি তুলে ফেলে দেবো না, এরকম হতে পারে তুলে দেবো, দিয়ে ওই ওই তোলা দাঁতটাকে, তলার রুটটা কেটে দিয়ে ওই দাঁতটাকে স্প্লিট করে দেবো, সেটাও করতে পারি, সেটাও করেছি এবং সেটাও করি আমি। সেক্ষেত্রে পেশেন্টকে শুধু বলতে হবে আপনার দাঁতটা তুলছি, কিন্তু আপনাকে বাড়িতে ফেলেও দেবো না, ফেরতও নিয়ে যেতে হবে, ওটাই লাগিয়ে দিচ্ছি, সেটাও করি। অতএব মানে আমার কাছে এমন এমন পেশেন্ট আসে, কিন্তু কিছু কিছু পেশেন্ট আসে, আমি বলি 20% কেস আমি করতে পারি না। কোথায় আমি কাকে দিয়ে কাকে জুড়বো, সব কটা দাঁত ধরছে, সেক্ষেত্রে আমার কাছে পেশেন্ট এই কথাটা বলেন, ডাক্তারবাবু একটা কাজ করুন, আমার এক্সপেকটেশন নেই, আপনি সব কটা নানা দাঁতকে জুড়ে দিয়ে কিছুদিন স্টেবল রাখুন। আচ্ছা আমি তাও করেছি, উপরে তো ঢেকে গিলেছি, কিন্তু কিছু কিছু ঢেকে গিলে খারাপও হয়নি। তারপরে সে 2.5 বছর বাদে ফিরে এসে বলছে, ডাক্তারবাবু আগের বার তো আপনি না করেছেন, দেখুন 2.5 বছর চলে গেলো, এইবার যা পারেন করুন। তুমি আমাকে বলো এটা কি দাঁত নড়া ট্রিটমেন্টের কি কোনো বয়স আছে যে এই বয়সের পর? না না, এরকম কোনো ব্যাপার আমি তো নেই। একজন 88 বছরের, 88 তো যথেষ্ট। ডেন্টাল রুটিন কেয়ার। রুটিন কেয়ারের ব্যাপারে হুম যেটা বলো সেটা হচ্ছে যে সাংঘাতিক বেশি কিছু করার দরকার নেই। একটা নর্মাল ব্রাশ, হুম নর্মাল পেস্ট, টুথ পাউডার নয়, পেস্ট, যে কোনো পেস্ট, যে কোনো ব্র্যান্ডের পেস্ট, ইভেন পেস্ট ছাড়াও চলতে পারে, কিন্তু ভালো লাগে না বলে না করি, পেস্ট ছাড়া তো ব্রাশ করতে আমার নিজের দিয়েও ভালো লাগে না, তোমারও নিশ্চয়ই ভালো লাগবে না। সেক্ষেত্রে একটা নর্মাল পেস্ট, সকালে একবার, রাতে একবার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি রাতে নিজে ব্রাশ করি না, আমার দাঁত খারাপ না, মোটেই না, দাঁতও ভালো। এবার প্রবলেমটা হচ্ছে যে আমরা তো যেটা, যে ব্রাশিং টেকনিকটা দিয়ে তুমি শুরু করলে, ওই টেকনিকটা কিন্তু ব্রাশ করা ডিফিকাল্ট, সত্যিই ডিফিকাল্ট, এত কিছুর পরেও ডিফিকাল্ট, সেই জন্যই দুবার ব্রাশ করতে বলি, আদারওয়াইজ একবার করলেই করা যেত। কারণ 2 মিনিট করতে হবে ব্রাশ। এবার 2 মিনিট তো ঘড়ি দেখে 2 মিনিট তো কেউ করে না, সবাই 1-1.5 মিনিট পরে ফ্যাটিক হয়ে ছেড়ে দেয়, ঠিক আছে। কিন্তু যদি কেউ এরকম হয় যে রাত্রিবেলা ঘুমানোর আগে ব্রাশটা করে, কারণ রাত্রিবেলা ঘুমানোর আগে কেন ব্রাশটা করা দরকার, সারা রাত তো আমরা কিছু খাই না, কথা বলি না, মুখের মধ্যে স্ট্যাগনেশন থাকে, লালা বেশি বেরোয় না, মুখের মধ্যে লালা বেশি ঘোরেও না, স্ট্যাগনেশনটা হলে ব্যাকটেরিয়াল কাউন্টটা বাড়ে, ফ্লাশিংটা কম হয় না, ব্যাকটেরিয়াল ফ্লাশিং তো হয় না। এই যে ফ্লাশ, আমরা যে কথা বলছি মুখে লালা বেরোচ্ছে, এটা দিয়ে ফ্লাশড হয়, আমরা গিলছি, আচ্ছা এটা তো সারা রাত মুখে স্ট্যাগনেট করছে, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বাড়ছে, কার্বন ডাইঅক্সাইড বাড়লেই কিছু ব্যাকটেরিয়া আছে, ক্যাপনোফিলিক ব্যাকটেরিয়া বলে, সেগুলো কাউন্ট বাড়বে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া যেগুলো অক্সিজেনের অ্যাবসেন্সে গ্রো করে, সেগুলো খুব খারাপ ব্যাকটেরিয়া। এই জন্য সকালে উঠে দেখবে একটা ন্যাচারালি ব্যাড স্মেলও হয়, সেই জন্য বলা হয় রাতে ব্রাশ করে শুন, ঠিক আছে, যেন যতটা পাওয়া যায় ব্যাকটেরিয়াল কাউন্টটাকে কমানো যায়। এবার প্রবলেম হলো আমরা যতই চেষ্টা করি সকালবেলা উঠে ব্রাশ না করলে একটা কিন্তু একটা খারাপ ফিলিং হয়, হ্যাঁ হ্যাঁ ওই কিরকম একটা অদ্ভুত ফিলিং হয়, যে ফ্রেশনেসটা চলে যায়, সেই জন্যই বলি যে সকালবেলা ব্রাশ কিন্তু না করলেও হয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো, তার আগে ব্রাশিং করবো না, সেটা তো ঠিক নয়। মানে অ্যাকচুয়ালি তুমি বলছো সকাল আর রাতের মধ্যে রাতের ব্রাশটা ইজ আ মাস্ট। রাতের ব্রাশটাই তো ইম্পর্ট্যান্ট ব্রাশ, মানে তুমি যদি আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের গাইডলাইন দেখো, নাইট ব্রাশিং ইজ দ্য প্রাইম ব্রাশিং। আচ্ছা এবার নাইট ব্রাশিং কথাটা বলছি, কথাটা সবসময় ঠিক নয়, কেন আজকাল আমাদের অনেকের হচ্ছে আইটি টাইটি না, শিফটটাই উল্টো, রাতে জেগে থাকে, সারা রাত কাজ করে, দিনের বেলা ঘুমায়,
তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো, মানে যখন আমি মেজর 7-8 ঘন্টা ঘুমাচ্ছি তার আগে ব্রাশ করাটা জরুরি। হ্যাঁ, এটা তো মানে বড়দের তুমি ডেন্টাল রুটিন কেয়ার বললে, বাচ্চাদের ডেন্টাল রুটিন কেয়ার? আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে প্রথমে বলার বাচ্চাদের দাঁত ওঠে মোটামুটি 5 মাস 6 মাসে। তার আগে কি মুখ কিছু করার দরকার আছে মুখে? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ। সেক্ষেত্রে আমি বলি যে একটা গজ পিসকে জলে চুবিয়ে এক্সট্রা জলটা বের করে মুখের ভিতরটা দুধ খাওয়ার পর প্রত্যেকবার পরিষ্কার করে। এবার দাঁত যখন উঠবে বাচ্চা ব্রাশ কিন্তু প্রথম থেকেই করতে পারে, কিন্তু পেস্ট ইউজ করা যাবে না। শুধু জাস্ট ব্রাশ দিয়ে? নর্মাল বেবি ব্রাশ। পেস্ট ইউজ করবে 2.5 বছর বয়স থেকে, কারণ বাচ্চা তখন থুতু ফেলতে পারে, মানে পেস্ট খেয়ে ফেলে গিলে ফেলবে 2.5 বছর বয়সে। কিন্তু এটাও বলেছি যে প্রথম পেস্ট ইউজ করার পর প্রথমবার তো তখন তো মানে 1-1.5 বছর বয়সে তো বাচ্চার হাতে ব্রাশ নিয়ে করতে পারবে না, বাবা মাকেই করাতে হবে। যখন ও বুঝতে শিখবে, যখন পেস্ট নিয়ে করলো, তখনও প্রথম 3 থেকে 4 মাস হাতে করে একটু ব্রাশটা করে দিতে পারলে ভালো হয়। দিনে একবার যদি অ্যাসিস্ট্যান্ট হয়, তারপরে শিখে গেলে আর কোনো প্রবলেম নেই। যেটা হচ্ছে বলার, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দাঁতগুলো অনেক বেশি, দাঁতে পোকা হওয়ার সম্ভাবনা বা কেরিজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি ওদের এনামেল রডের ডিরেকশন। প্লাস বাচ্চারা তো আজকাল স্টিকি ফুড খাচ্ছে, খুব পাস্তা খাচ্ছে, তারপর পিৎজা খাচ্ছে। এই স্টিকি ফুড খাওয়ার জন্য বাচ্চাদের কিন্তু বছরে অ্যাটলিস্ট একবার দেখানোই উচিত। ইনফ্যাক্ট আমি তো রেকমেন্ড করবো, আমি এই কথাটা বলি যে 6 মাসে দাঁত দেখানো সত্যি দরকার নেই। হ্যাঁ, সবাই বলে অ্যাডাল্টদের বছরে একবার দেখানো যথেষ্ট। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট এই, যদি বাচ্চা দুধ খায় তাহলে তো বটে। আর একটা কথা সেটা হচ্ছে যে যেটা বলার, সেটা হচ্ছে নার্সিং মডেল কেরিজটা প্রিভেন্ট করার জন্য রাতে যদি দুধ খেয়ে শোয় বাচ্চা, তাহলে কিন্তু মুখটা ধুয়ে দিতে হবে। রাতে দুধ নিয়ে মুখে শোয়া যাবে না, তাহলে কিন্তু রাতে ক্যাভিটি হবেই। আর এই বয়সটা যেটা বললাম 2.5 থেকে 5.5-6 পর্যন্ত বাচ্চাকে কিন্তু একটু রেগুলার চেক আপে রাখা উচিত। কারণ অ্যাটলিস্ট যদি ডাক্তারের কাছে না নিলেও মা বা বাবা একটু মুখটা হা করে দেখুন যে কোনো দাঁতে কোনো কালো স্পট দেখতে পাচ্ছে কিনা। যদি দেখতে পায় ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া, কারণ ওদের কেরিজ কিন্তু অনেক ফাস্ট স্প্রেড করে, খুব তাড়াতাড়ি যায়। ওদের এনামেল রডের ডিরেকশন এরকম খুব ফাস্ট স্প্রেড করে, এবং বাচ্চা ব্যথা শুরু হলে তখন কিন্তু, কারণ বাচ্চাদের ক্ষেত্রে না, এই যে বড়দের রুট ক্যানাল হয়, বাচ্চাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটার নাম হচ্ছে পালপেক্টমি বা পালপোটমিও অনেক সময় হয়। বাচ্চারা অ্যালাউ করতে চায় না বাচ্চাদের মুখে ইঞ্জেকশন দেওয়া, অনেক বড়রাও অ্যালাউ করতে চায় না। হ্যাঁ, সেটা হতে পারে। খুব তোমরা প্রথমে বলো একদম লাগবে না, একদম লাগবে না, একদম লাগবে না, 4টে অ্যানাস্থেটিক দিয়ে খুব লাগে গো। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অ্যানাস্থেটিক দেওয়াটাই প্রবলেম। ওরা ইঞ্জেকশন দেখলে চেঁচামেচি করে, মানে ছুটে বেরিয়ে যায়। তুমি আমার একটা জিনিস বলো তো, অ্যানাস্থেটিক দেওয়ার পরেও আমরা ফিল করতে পারি কি করে যে দাঁতের ভেতর ওই নার্ভগুলোকে বোধহয় অ্যানাস্থেটিক অবশ করে না? করে না, ভালো ডিপ অ্যানাস্থেসিয়া হলে তো কিছু ফিল করতে পারবে না। অর্থোডন্টিক্স যে ব্যাপারটা, এই ট্রিটমেন্টগুলো হওয়ার পর মোটামুটি কত বছর অবধি এটা চলতে পারে? অর্থোডন্টিক্স তো একবার ঠিক হলে, কারেকশন হলে সারা জীবন থেকে যায়, যদি না রেকারেন্স হয়, সেটা খুব কম ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে বলো অর্থোডন্টিক্স বলতে তুমি কোন কোন জিনিসগুলোকে মিন করছো? অর্থোডন্টিক্স মানে হচ্ছে যেখানে দাঁত আঁকা বাঁকা আছে, উঁচু নিচু আছে, বা দাঁতের পজিশনে গন্ডগোল আছে, কোনো দাঁত বেরোয়নি, ভেতরে আটকে আছে, এগুলোকে সব অ্যালাইনমেন্ট করাটাকে অর্থ কথাটার মানে হচ্ছে পারফেক্ট বা কারেক্ট। সেটা ঠিক করার জন্য যেটা করা দরকার, দাঁতকে এলোমেলো দাঁতকে সোজা করার জন্য, সেটাকে অর্থোডন্টিক্স বলে। তার মানে বলছো একবার যদি আমি ব্রেসেস পরিয়ে একবার ঠিক করিয়ে দিতে পারি, তাহলে ওর লাইফ টাইম অ্যাচিভমেন্ট? না, রেকারেন্স হয় 10% কেসেস, 90% কেসেসে রেকারেন্স হয় না। কিন্তু এখানে একটা বোধহয় তোমাদের লিমিটেশন আছে, একটা বয়সের পর আর এটা করা সম্ভব না। এখন আর লিমিটেশন নেই, সে ছিল কোনো এক সময়, সে পুরাকালে ছিল, এখন আর নেই। এখন 8 থেকে 80 সমস্ত বছরের বয়সে অর্থোডন্টিক্স যে কোনো বয়সে করা যায়। বায়োমেকানিক সিস্টেম যা আছে, যে কোনো আমৃত্যু করা যায়। আচ্ছা, আমৃত্যু অর্থোডন্টিক্স করা যায়, প্রোভাইডেড দাঁতগুলো সাপোর্টিভ। দাঁতগুলো এরকম করে নড়ছে তাহলে হবে না, হারমোনিয়ামের রিডের মতন দাঁত হলে হবে না। দাঁতগুলো স্টেবল থাকলে কোনো অসুবিধা নেই, আমৃত্যু অর্থোডন্টিক্স করা যায়। কিন্তু নর্মাল কোর্সে করা যায় আর কি। শিক্ষা এবং অর্থোডন্টিক্সের কোনো বয়স নেই, যে কোনো বয়সে করা যায়। আর ওই যে তুমি বলেছিলে ইনভিজিবল ব্রেসেস, এইটা তুমি যে বোধহয় অ্যালাইনারের কথা বলছো, অ্যালাইনারটা নিয়ে আমার সবচেয়ে চিন্তা। হ্যাঁ, অ্যালাইনার নিয়ে যেটা বলার, অ্যালাইনার না এখন একটা অদ্ভুত স্টেজে আছে। অ্যালাইনার কীরকম, অ্যালাইনারের অসুবিধাটা হচ্ছে অ্যালাইনার খুব একটা পারফেক্ট সিস্টেম হওয়া দরকার। এবার কম্পারিজনটা কিসের সঙ্গে করবো বলি, আমরা যখন ছোট ছিলাম, তুমিও করেছো নিশ্চয়ই, সেটা হচ্ছে আমরা যখন পুজোর আগে জামা কাপড় বানাতাম, কাপড় কিনতাম,
দর্জির দোকানে গিয়ে মাপ টাপ দিয়ে বানাতাম, একদম ঠিকঠাক হতো। এবার পুজোর সময় তাড়াতাড়ি হলো, কোনো সময় পকেট বানাতো না, সেগুলো টেনে ছিঁড়ে দিলে ঠিক পকেট আছে, সেলাই করে ফেলেছে ভুল করে, আলাদা রকম। এখন তো মোটামুটি দর্জির দোকানের অবস্থা খুব কম, অধিকাংশই রেডিমেড। কিন্তু রেডিমেডগুলো দেখবে কোনো সময় একটা ব্র্যান্ডের তোমার ফিট করলো, আরেকটা ব্র্যান্ড কিনলে কোনোটা ঢোলা, কোনোটা টাইট। অ্যালাইনার এখন বাজারে কিছু কিছু চলছে, মানে অ্যালাইনার মুড়ি কিন্তু ডাক্তারের দরকার নেই, দোকানে গেলে দিন তো অ্যালাইনার এরকম কিনে চলে এসো। বেশ কিছু ব্র্যান্ড এরা সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। এই অ্যালাইনার আপনি নিতে পারেন, খরচাও একটু কম হবে, ওই রকমই হবে, এক এক ব্র্যান্ডের অ্যালাইনার লাগাবেন ওরকমই ফিট করবে, ঠিক আছে। কোনোটা ঢোলা, কোনোটা প্রচণ্ড টাইট, কোনোটাই পরে দাঁতের কিছু হবে না। এবার মুশকিলটা হলো, এই ছোটোবেলায় সেই ঠাকুমার ঝুলিতে শিয়াল পণ্ডিতের পাঠশালার মতো পড়েছিলাম, এই অ্যালাইনার কোম্পানিগুলো চাইনিজ লাইটের মধ্যে ঝিকমিক ঝিকমিক করে, আজ আছে কাল নেই। আমি নিয়ে যখন কমপ্লেন করতে গেলাম, গিয়ে দেখলাম অফিসটাই উঠে গেছে, শেষ। হাতে অ্যালাইনার নিয়ে, হাতে হ্যারিকেন নিয়ে বসে থাকতাম, কিচ্ছু করার নেই। অতএব আমি বলবো আমার কাছে আসার দরকার নেই, যে কোনো ডাক্তার, আপনার পছন্দের ডাক্তার, তার কাছে যান। অ্যালাইনার আপনি ডাক্তারকে দিয়েই করান। কাস্টম মেড একদম। হ্যাঁ, অ্যালাইনার তো কাস্টম মেড জিনিসই, হঠাৎ ওরাও কাস্টম মেডই বানায়, কিন্তু অ্যালাইনার একবার লাগিয়ে দিলাম নিজের মতন, পরপর দু সপ্তাহে চেঞ্জ করলাম, সেরকম ব্যাপার নয়। এর মাঝখানে ফাইন টিউনিং করা দরকার আছে, কোনো সময় ট্রিটমেন্ট প্ল্যান মাঝখানে চেঞ্জ করার দরকার আছে, অ্যালাইনারের কনফার্মেশন চেঞ্জ করার দরকার আছে, সেগুলো তো দরকার। ডাক্তারকে বাদ দিয়ে ডিরেক্টলি অ্যালাইনার কিনে আমি কাজ করতে পারি, কিন্তু মনে রাখবেন এখানে ঘটনার থেকে দুর্ঘটনাই বেশি। এবার তুমি আমাকে বলো যে ওই এখন অনেক সময় অনেক বন্ধুদের দেখছি ইউজ করছে, আমাদের অনেকেরই দাঁত একটু অতটা সাদা নয় আর কি, ভিজুয়ালি দেখতে যতটা সাদা হলে ভালো হয় ততটা নয়। টেম্পোরারি কি একটা ফিক্স পাওয়া যাচ্ছে, যেটা এরকম টাক করে এরকম লাগিয়ে দিলে ফর দ্য টাইম বিং আ ডে অর টু সাদা টাদা থাকছে আর কি। এটা একটা জিনিস আছে, এটাকে বলে টেপ, সেটা দাঁতের উপর লাগানো যায়। তো টেম্পোরারি ফিক্স করার দরকার কি? এখন না একটা খুব ভালো সিস্টেম এসছে, কি বলছি। এতদিন দাঁত সাদা করার জন্য আমরা কি করতাম? ব্লিচিং করতাম। হ্যাঁ, না, ব্লিচিং তো সাদা, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে তোমার দাঁত হলুদ, সেটাকে তুমি সাদা রং করবে, সেটার জন্য ব্লিচিং করতাম। আরেকটা হচ্ছে দাঁতে বিভিন্ন রকম কালো, লাল, বেগুনি রঙের ছোপ পড়েছে, স্কেলিং করতে। না, এটা মেথড নয়। এই যে স্কেলিং নিয়ে অনেক জায়গায় কথা হচ্ছে, ভালো কথা মনে করেছো। স্কেলিং কিন্তু অরিজিনালি প্রসেস হচ্ছে দাঁতের ওপর থেকে টার্টার বা পাথর সরানোর জন্য, তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসাবে স্টেন ওঠে, কিন্তু স্কেলিং এর মূল উদ্দেশ্য স্টেন নয়। এবার স্কেলিং করে স্টেন তুললে দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে স্টেন পুরো ভালো মতো ওঠে না, তুমি যদি ক্লোজলি দেখো ছিটছিট থেকে যায়। সেকেন্ড হচ্ছে স্কেলিংটা যদি আমি টার্টারের ওপর না করে দাঁতের ওপরে করি, এনামেলে না পিটিং হয়, তাতে দুটো অসুবিধা। একটা কি, এনামেলটা তো গেল, দাঁতের সেন্সিটিভিটিটা বেড়ে যায়। সেকেন্ড হচ্ছে ওই যে পিটিংটা হলো, সে আমি খালি চোখে দেখতে পাবো না, খুব যদি ম্যাগনিফিকেশনে দেখে দিব, হালকা ছোটো 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 মার্কিং হয়েছে, ওটা কিন্তু আরও স্টেন খুব তাড়াতাড়ি টানবে। স্কেলিংয়ের পরে পলিশিং যদি করো, তাহলেও স্টেন কিন্তু তাড়াতাড়ি টানে। তাহলে তার জন্য উপায় কি? এখন একটা সিস্টেম বেরিয়েছে, সেই সিস্টেমটার নাম হচ্ছে ABC, এয়ার স্ট্রিম বায়োফিল্ম ক্লিয়ারেন্স। সেটা কি? সেটা হচ্ছে কোনো মেকানিক্যাল মেথডই, কিন্তু কোনো স্কেলার টিপ বা কিছু নেই যেটা দিয়ে ঘষে দাঁতের উপরে। ও কী করে, 3 রকম জিনিস আছে, 3টে পাউডার আছে, সোডিয়াম বাইকার্বনেট 65 মাইক্রনের, গ্লাইসিন, এরিথ্রোসিন। এই পাউডারগুলো জলের সঙ্গে মেশানো, একটা হট ওয়াটারের সঙ্গে একটা হ্যান্ডপিস দিয়ে খুব ফাস্ট ফ্লাশ হয়, একদম জেন্টল জিনিসটা। দাঁতের উপরে জাস্ট এরকম তুলির মতন বোলাতে হয়, টাচ করতে হয় না, দূর থেকে জল আর ওই পাউডারটা লাগে, পুরো দাঁত পরিষ্কার সাদা ঝকঝকে হয়ে যায়, ঠিক আছে। PTA ডিভাইসটার নাম PTA। তোমার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে আছে। ABC, এটা একটা অদ্ভুত ডিভাইস, এই সবে লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে, আমার কাছে আছে। ABC এয়ার স্ট্রিম বায়োফিল্ম ক্লিয়ারেন্স, লোকে গিয়ে দেখতে পারে। এর একটা নাম আছে GBT বলে একটা নাম আছে। প্রচুর খরচা সেটা করতে? না, স্কেলিং এর মতোই খরচা। স্কেলিং এর মতো খরচা? হ্যাঁ, স্কেলিং এর মতোই খরচা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে খোঁচাখুচি নেই, কিচ্ছু নেই, একদম। যারা শুনছেন এটা শুনুন, এটা কলকাতাতে হয় না, আমরা শুরু করেছি, কারণ আমি এটা ট্রেনার, এটা একটা কোম্পানি, তার ট্রেনার আমি। আনফর্চুনেটলি কলকাতাতেই ইন্ডিয়াতে একটু পরে এলো, দিল্লি, বম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরে চলে এসেছি বছর খান আমি, কারণ আমি 1 বছর ধরে ট্রেন করছি। এটা কতদিন থাকে? কদিন?
যতদিন আবার তুমি না আবার সিগারেট বিড়ি খেয়ে বা আলকাতরা লাগিয়ে কালো করছো, একই থাকবে। দাঁতের কোনো ক্ষতি করছে না, এনামেলের উপর কোনো এফেক্ট নেই। অত ফাইন পার্টিকেল পাউডার 25 মাইক্রন 65 মাইক্রন। আমার পরিষ্কার শুধু প্রশ্ন না, আমার তার সঙ্গে সাদাটাও একটা বড় প্রশ্ন আছে। হ্যাঁ, এইবার যদি সাদা করতে হয়, তোমার দাঁত যদি হলুদ হয়, সেক্ষেত্রে ব্লিচ করা ছাড়া উপায় নেই। কিন্তু এখন যে ব্লিচিং এজেন্টগুলো বেরিয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড বেসড, এদের ব্লিচিং কিন্তু অনেকদিন থাকে। মানে তুমি হলুদটা সাদা হয়ে গেলে কিন্তু অনেকদিন থাকে, 4 থেকে 5 বছর থাকে। তাই? হ্যাঁ, একদম। আর কি বলে ব্লিচিং নাকি ভীষণ ক্ষতিকর, ব্লিচিং করলে দাঁত না 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 না, এখন যেগুলো কন্ট্রোল ব্লিচিং এসছে, ওপালাসেন্স বুস্ট বা কি, আগে ব্লিচিংগুলো, শোনো এই যে কথাগুলো না, এগুলো ধরো আজ থেকে 20 বছর আগে ছিল। তখন এমন এমন কেমিক্যাল ছিল যাতে কন্ট্রোল রিলিজ অফ অক্সিজেন নেই। মানে এবার ধরো তুমি হারপিকের মতো জিনিস দাঁতে লাগাও, ব্লিচিং তো হবে, দাঁতে কিছু থাকবে? হ্যাঁ, অতএব এমন কন্ট্রোল রিলিজ জিনিস, যেগুলো আমি এখানে ব্র্যান্ড বলবো না কোন, না না, ঠিক আছে, কিন্তু এখন হাইড্রোজেন পারঅক্সাইড বেসড কিছু ব্লিচ এসছে, যে ব্লিচগুলো অনবদ্য। আগে ব্লিচিং করলে, আমি করেছি ধরো আজ থেকে 10-12 বছর আগে, করলে পেশেন্ট বলতো যে 4-5 দিন 6 দিন 7 দিন শিরশির করছে। এখন কিন্তু এই কমপ্লিকেশনটা প্রায় নেই বললেই চলে। ব্লিচিং এজেন্টগুলো আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। তবে এই পিটিএটা, এটার কথা বলি, সেটা হচ্ছে পিটিএটা যেটা বলছিলাম, এবিসি, এর একটা সুবিধা আছে, নর্মাল স্কেলিং করে তুমি দাঁতকে সাদা করতেই পারবে না। এবিসিতে যেটা সুবিধে, সেটা হচ্ছে দাঁতটা যদি এরকম হয় যে ফুড স্টেন থেকে ইয়েলো হয়েছে, সেটাও সাদা হয়ে যাবে। তাই? হ্যাঁ, কারণ অনেকে আছে ফুড স্টেন থেকে ইয়েলো হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু দাঁতটা সাদাও হয়ে যাবে। এবং এটা খুব রিমার্কেবল, খুব তাড়াতাড়ি হয়, ব্যথা বেদনা একদম প্রায় নেই বললেই চলে। পুরো জিনিসটাই আমি বলছি, যেহেতু নিজেকে প্রেজেন্ট করার ক্ষেত্রে দাঁত ভয়ঙ্কর একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড স্মাইল, আ নাইস স্মাইল, তুমি অনেক সিচুয়েশনে যুদ্ধ অর্ধেক হেরে যাচ্ছ আর কি। হয় মানে প্রথমেই ইমপ্রেস করা, সুন্দরী মেয়ে দেখলাম, আমাকে দেখতে সুন্দর, বেশ জিম করে মাসল ফাসল করেছি, দাঁত খুললো, ব্যাস শেষ, ফিনিশড, গয়া। তো সেই জন্যই আমি বলছি যে অনেক সময় কি হয়, যারা এটা ভীষণ এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ইনফ্লুয়েন্সার বা যারা আমাদের মতো পারফর্মিং আর্টসে নিয়মিত পারফর্ম করেন, অভিনেতা অভিনেত্রী, এদের ভীষণ প্রয়োজন হয়, পারফেক্ট স্মাইলের প্রয়োজন হয়। তো সেই পারফেক্ট স্মাইল সবসময় থাকে না মানুষের, কারোর সামনের এই দাঁতটা হয়তো একটু ফাঁক, হ্যাঁ, কারোর ক্ষেত্রে হয়তো দাঁতের এটা একটু এদিক ওদিক। তো এগুলো কি এখন কারেকশন করা যে কোনো বয়সে সম্ভব? যে কোনো বয়সে সম্ভব। এখন তো সুবিধা হয়ে গেছে না, এখন যেহেতু এআই চলে এসছে, ডিজিটাল স্মাইল আমরা ডিজাইন করতে পারি, আমরা পেশেন্টকে প্রেজেন্ট করতে পারি এরকম স্মাইল, আপনি কোন রেজাল্টটা নেবেন। ও তাই? এক্স্যাক্টলি, আমরা ঠিক যেটা বললো সেটাকে কপি পেস্ট করবো, কপি পেস্ট খুব এখন খুব ইজি হয়ে গেছে, সফটওয়্যার গাইডেড তো, খুব ইজি। আমি স্মাইলটা তৈরি করলাম, স্মাইলটা দেখালাম, পেশেন্ট এন্ডোর্স করলো। এবং এন্ডোর্স মানে কি, স্মাইলটা তৈরি করলাম কি, স্মাইলটাকে পুরো পেশেন্টের ছবি নিলাম, স্মাইলটাকে কপি ওখান থেকে তুলে বসিয়ে দেখালাম, দেখুন আপনাকে এরকম দেখাবে। দিস কল ভিটিও, ভিজুয়াল ট্রিটমেন্ট অবজেক্টিভ। ট্রিটমেন্ট করলে কিরম দেখতে হবে পেশেন্ট দেখে নিচ্ছে, পেশেন্ট না এটা এন্ডোর্স করলো, কপি পেস্ট। আমরা আগে যে ওই দাদু দিদাদের দেখতাম সব দাঁত তুলে দিয়ে দাঁত বাঁধিয়ে দিত, হ্যাঁ, এখনো কি সে প্রসিজিওর চলে? আর এটা চলে তো বটে, এখনো আমরা যে জায়গায় আছি যে এই জিনিসটা চলবে, কোনোদিন যাবে না, কারণ এটা চলবেই যে লোকে এত কিছু তুমি আমি বলছি, তারপরে দাঁতের যত্ন করবে না, একটা সময় আসবে দাঁত তুলতে হবে, মানে হাজার চেষ্টা করলেও এটা আমার মনে হয় 20 বছর 30 বছর বাদেও বন্ধ করতে হবে, স্পেশালি ভারতবর্ষের মতন তৃতীয় বিশ্বের দেশে চলে। কিন্তু এখন যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে, আগে দাঁত তুললে সেই দাঁতগুলো মানে খেতে অসুবিধা হতো, খুলে পড়ে যেত। এখন তো একে তো মেটেরিয়াল সায়েন্সে আমরা পরের লেভেলে চলে গেছি, কারণ আগে যেভাবে ডেঞ্চার হতো, এখন অন্য লেভেলের ডেঞ্চার, 3D প্রিন্টেড ডেঞ্চার হচ্ছে, একদম প্রিন্টেড ডেঞ্চার, তার ফিক্স অনেক ভালো। নাম্বার 2 হচ্ছে, এখন ডেঞ্চার কিন্তু ইমপ্লান্টের সাপোর্ট দেওয়া যাচ্ছে না, এখন তো এরকমও হচ্ছে যে পুরো ফিক্স করতে পারি, আমাদের কাছে বড় প্যানোরামা আসছে, পুরোটাই ফিক্স করতে পারি, বা এই ডেঞ্চারটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু অল্প ইমপ্লান্ট লাগালাম, সেটার উপরে ডেঞ্চারটা আটকে গেল, এবং সেটা অ্যাজ গুড অ্যাজ ফিক্সড। ওরকম খুলে কথা বলতে গিয়ে খুলে যাচ্ছে বা খেতে অসুবিধা হচ্ছে সেটা নয়, ডেঞ্চারটা খোলা যাবে, কিন্তু ডেঞ্চারটা একদম টাইট নিজের দাঁতের মতো,
ইমপ্লান্ট সাপোর্টেড বা মানে এটা কি কিছুদিন যাওয়ার পর আবার লুজ হতে আরম্ভ করবে? লুজ হতে পারে, সেটা হচ্ছে ভিতরে নাইলন ক্যাপগুলো বছরে একবার চেঞ্জ করবে, খুব দাম, কম দাম, 1100-1200 টাকা করে নাইলন ক্যাপ, 3টে নাইলন ক্যাপ 3000-3500 টাকা বছরে বা 1.5 বছরে। যদি খুব নাইলন ক্যাপগুলো একদম খুব বেশি ওয়ার্ন আউট না হয়, নাইলন ক্যাপ থাকুক, কিছু প্রবলেম, ওগুলো তো জাস্ট চেঞ্জ করতে হয়, খুব একটা খরচা সাপেক্ষ একদমই নয়, মানে ইয়ারলি যখন চেঞ্জ হয়। হোয়াট ইজ পিজো সার্জারি? পিজো সার্জারিটা হচ্ছে একটা এমন সার্জিক্যাল ডিভাইস, এই ডিভাইসটা শুধু আমরা ইউজ করি না, ডেন্টিস্টরা ইউজ করি না, ইএনটি ইউজ করে, নিউরো সার্জনরা ইউজ করে। পিজো সার্জারি হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইসটাতে আমরা নর্মালি এতদিন বোন কাটতাম, হাড় কাটতাম কীভাবে, যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, আক্কেল দাঁতের ক্ষেত্রে তো স্পেশালি, বা অন্য কোনো ট্রিটমেন্ট যেখানে, সেক্ষেত্রে আমরা এই বার ইউজ করতাম রোটারি, তাতে জল দিতাম। কিন্তু কি হয় এতে না, প্রথম কথা কন্ট্রোলড কাট হয় না, প্রিসিশন নেই চারিদিকে, ওটা হচ্ছে পেটোর মতো, দুম করে মারলাম, সব আশেপাশে যা বাড়ি ঘর সব উড়ে গেল। আর পিজো সার্জারিটা পুরো লেজার টার্গেটেড, যেরকম দূর থেকে গাইডেড মিসাইল মানে না, একদম যেখানে মারবো সেখানেই যাবে। পিজো সার্জারিটা ঘোরে না, ভাইব্রেট করে, তার সঙ্গে জল বেরোয়। আচ্ছা, এইবার ও একদম প্রিসিশন কাট, যতটুকু দরকার এক্স্যাক্টলি সেখানে কাটে। ওর দুদিকে লিবার্টি হচ্ছে মাত্র 1 মিলিমিটার থেকে 1.5 মিলিমিটার, 1.5 মিলিমিটার, মানে যা একটা লাইন কাটবো 1.5 মিলিমিটারও এদিক ওদিক হবে না, মানে 0.7 মিলিমিটার এদিক, 0.7 মিলিমিটার এদিক, এতটুকু, এতটা প্রিসিশনেও কাটে। আচ্ছা, এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে আমি এই ডিভাইসটার একটা অসুবিধা হচ্ছে, ডিভাইসটা একটু স্লো, তাছাড়া বাকি সব দারুণ। কি একটা হলো একদম প্রিসিশন ওয়েতে কাটে, হিট জেনারেশন একদম নেই, যার জন্য বোন চার্ড হওয়ার পরে ফুলে যাবে মুখ, আক্কেল দাঁতের, আমি দেখেছি আগেকার রোটারি মেথড আর এই পিজোতে করলে আকাশ পাতাল পার্থক্য। আক্কেল দাঁতে মুখ ফুলে যাচ্ছে, গাল ফুলে থাকছে, 5 দিন হাত করতে পারছে না, এগুলো একদম নেই। থার্ড, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এটা হচ্ছে টিস্যু স্পেসিফিক। ও দাঁত এবং হাড়কেই কাটতে পারে। যদি সফট টিস্যুর আগে যেরকম এয়ার যে যে ডিভাইসগুলো রোটারি যেগুলো বলছি বার দিয়ে, সেগুলোর কোনো মানে, ও বললাম না ছড়রা গুলির মতো মারলো, হাঁস বক কুকুর ছাগল মানুষ সব মেরে দিত, এ তা করে না। এ সফট টিস্যুর গায়ে লাগলে, আশেপাশে মাড়ি চলে এলো, নার্ভ চলে এলো, তার গায়ে লাগলো, কোনো অ্যাকশনই নেই। শুধুমাত্র শক্ত জিনিস যার মধ্যে ক্রিস্টাল ল্যাটিস আছে সেটুকুকে কাটবে। সেজন্য আগেকার দিনে যা হতো, ওই রোটারিতে কাটলো, পেশেন্ট ফিরে গেল, দাঁত তো তুলেছে, তারপরে ঠোঁটের এখানে কোনো সার নেই, জিভে সার নেই, প্লাস আশেপাশে পুরো একদম পুরো কিমা চচ্চড়ি হয়ে গেছে, সেরকম নয়। এখন এটা একদম প্রিসিশন, সফট টিস্যুতে এক ফোঁটাও কিছু হয় না। আচ্ছা, জিঞ্জিভাইটিস কি, কাকে বলে, জিঞ্জিভাইটিস কিভাবে কিওর করা যায়? আচ্ছা, জিঞ্জিভাইটিস মানে হচ্ছে, জিঞ্জাভা মানে হচ্ছে গাম, আমাদের মাড়িটাকে আমরা সায়েন্টিফিক্যালি জিঞ্জিভাই বলি। আর জিঞ্জিভাইটিস মানে মাড়ির ইনফ্লামেশন, মানে মাড়ি ফুলছে, এই হচ্ছে সাইনগুলো। কি সাইনগুলো হচ্ছে, পেশেন্টের কমপ্লেন হচ্ছে যে পেশেন্ট ব্রাশ করলে রক্ত পড়ে রেগুলার বেসিসে, মুখে ব্যাড স্মেল হয়, আর তার সঙ্গে মাড়ি মাঝে মাঝে ফুলে ওঠে, এটা জিঞ্জিভাইটিস। এবার জিঞ্জিভাইটিস অরিজিনালি কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডার, ঠিক আছে? তার মানে পেশেন্টের ব্রাশিং ঠিক হচ্ছে না। কারণ জিঞ্জিভাইটিস কিছু কিছু এক্সেপশন আছে, সেগুলো একটু বলছি পরে। সেটা হচ্ছে যে ইউজুয়ালি পেশেন্টের লাইফস্টাইলে প্রবলেম আছে, পেশেন্টের ব্রাশিং ঠিক হচ্ছে না, বা পেশেন্ট ব্রাশিং করছে না। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ডাক্তারবাবু আঙুল দিয়ে ব্রাশ করছি, আমি বলি আঙুল করা যায়, আঙুল দিয়ে ব্রাশ করা যায় না, ব্রাশের জন্য ব্রাশ দরকার, আঙুল দিয়ে ব্রাশ হয় না, কারণ আঙুলের মাথায় কোনো দাঁড়া নেই। হ্যাঁ, অনেকেই এটা করে, কারণ আমি তাদের দোষ দিই না, কারণ রক্ত পড়ছে ভয় পায়, ভাবে বোধহয় ব্রাশে লেগে রক্ত পড়ছে, তার আঙুল, এটা কিন্তু চলবে না। সেক্ষেত্রে ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে, বা ব্রাশ চেঞ্জ করতে হবে, ব্রাশের টেকনিক চেঞ্জ করতে হবে, আঙুল দিয়ে ব্রাশ করা যাবে না। মানে আঙুল দিয়ে করে আমাকে অনেক পেশেন্ট এসে বলেছে তাদের এরকম জিঞ্জিভাইটিসের প্রবলেম চলছে। এবার এই প্রবলেমটা কী করে ঠিক হবে? প্রথমে তো যদি এরকম হয় যে পেশেন্ট নিজে ব্রাশ করতে পারছে, তাহলে ব্রাশ ঠিকমতো কিছুদিন বাদে দেখা যাবে, ফোলাটা কমে যাবে, রক্ত। কিন্তু যদি এটা না হয়, তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। এবার জিঞ্জিভাইটিস কি কিওরেবল? জিঞ্জিভাইটিস 100% কিওরেবল, ঠিক আছে? বেশ। এবং আচ্ছা, জিঞ্জিভাইটিস কি ফিরে আসতে পারে, কিন্তু আবার বলছি, লাইফস্টাইল ডিসঅর্ডার অধিকাংশ সময় ডাক্তারের ইনস্ট্রাকশন মানলে জিঞ্জিভাইটিস কিন্তু আর ফেরে না, যদি না স্পেশাল ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা নিয়ে বলছি।
এবার জিঞ্জিভাইটিস 100% কিউরেবল এবং রিভার্সেবল। মানে এর পরের যেটা স্টেজ পেরোডন্টাইটিস, যেটাকে আমরা আগে পায়োরিয়া বলতাম, সেটা কিন্তু রিভার্সেবল হলেও মেনটেনেবল। মানে মুশকিলটা হলো যা গেছে তা যাক, ওটা কিন্তু আর ফিরবে না, হাড়টা ক্ষয়ে গেলে ফিরবে না। জিঞ্জিভাইটিসে হাড় যায় না, শুধু মাড়ির মধ্যে অসুখটা আছে, এটা রিভার্সেবল। এবার কিছু কিছু ক্ষেত্রে জিঞ্জিভাইটিসের প্রবলেমটা বলি, স্পেশালি যদি এরকম হয় যে কোনো সিস্টেমিক ব্যাকগ্রাউন্ড আছে, কোনো অন্য রোগ আছে, সেক্ষেত্রে জিঞ্জিভাইটিস আসতে পারে। সে রোগগুলো খুব একটা কমপ্লিকেটেড, আমি খুব একটা কিছু বলবো না। একটা শুধু স্পেশাল জিনিসটা বলবো, সেটাকে বলে ডিগো, DIGO, ড্রাগ ইনডিউস জিঞ্জিভাল ওভারগ্রোথ। মানে কোনো পার্টিকুলার ওষুধ খেলে মাড়ি ফোলে এবং জিঞ্জিভাইটিস হয়, ব্লিডিং হবে, ফুলে থাকবে। কি কি ওষুধ? সেটা হচ্ছে মেইনলি হাই প্রেশারের জন্য অ্যামলোডিপিন টাইপের ওষুধ, অ্যামলোডিপিন, অ্যামলোডিপিন, তারপর নিফেডিপিন, তারপর হচ্ছে সিলনিপিন। এগুলো যাদের ট্রান্সপ্ল্যান্ট হয় তাদের কিছু ওষুধ খেতে হয়, সাইক্লোস্পোরিন টাইপের ওষুধ। আমি রিসেন্টলি একজন পেশেন্ট পেলাম, ট্রান্সপ্ল্যান্টেড, ফুলে আছে, সাইক্লোস্পোরিন টাইপের ওষুধ। আর কিছু কিছু ক্ষেত্রে যাদের একটু পুরনো ধাঁচের একটা এপিলেপসির ওষুধ ছিল, মৃগী হলে খেত, ফেনিটয়েন সোডিয়াম বলে, সেটা থেকে হতে পারে। এইগুলো যদি আপনার এরকম কোনো ড্রাগের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের জিঞ্জিভাইটিস হবে। সেক্ষেত্রে তাদের জন্য একটা অন্যরকম ট্রিটমেন্ট রেজিমেন্ট। অন্য ট্রিটমেন্টের কথা পরে বলো, তুমি আগে আমাকে বলো তো, কাফ সিরাপ খেলেও হয় জিঞ্জিভাইটিস? না, জেনারেলি নয়। কাপ সিরাপে এমন কোনো কিছু নেই। আচ্ছা, ওরাল কন্ট্রাসেপটিভ হরমোনাল হলে সেটা তো হতে পারে। এই কাপ সিরাপ থেকে জেনারেলি হতে পারে না। আর কাপ সিরাপ তো লোকে রেগুলার বেসিসে খায় না। সারা বছর কাশি আছে, কী ধরনের রস? না, আমি বলছি ধরো একটানা যদি কেউ মানে মেনলি কি হয়, আমরা অনেকেরই অভ্যেস হচ্ছে যখন এই সময়টা হয় সর্দি কাশির সময়, গলা ভীষণ চুলকোয়, তো ঘুমানোর আগে কাফ সিরাপটা খেয়ে জল টল না খেয়ে ঘুমিয়ে পড়লাম। না, সেখান থেকে হবে না। এবার বলি, সেটা হচ্ছে এই যে তুমি বললে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, খুসখুস করছে গলা, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেখান থেকে জিঞ্জিভাইটিস হতে পারে। কারণ মুখে ব্যাকটেরিয়াল কাউন্ট বাড়ছে, সবকটা ব্যাকটেরিয়া যেগুলো জিঞ্জিভাইটিস করে সেগুলো হতে পারে। কিন্তু এগুলো ফর দ্য টাইমিং, গলায় ঠান্ডা লাগাটা চলে গেলে, ওপরের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা চলে গেলে কিন্তু জিঞ্জিভাইটিসটা নিজের থেকে রিভার্সাল হয়ে যায়। মেডিসিনাল যেটা বলা, ওর জন্য একটা স্পেশাল গ্রুপ অফ আইডিয়া আছে। সেটা হচ্ছে যে ট্রিটমেন্টটার ক্ষেত্রে কিন্তু মেডিসিনটা চেঞ্জ করতে হবে। এবার মেডিসিন চেঞ্জটা কিন্তু অনেকে এসে বলে ডাক্তারবাবু আপনি চেঞ্জ করে দিন। যে অসুখগুলো বললাম, এটা কিন্তু একজনের একটাও দাঁতের অসুখ নয়, এগুলোর মেডিকেশন আমরা চেঞ্জ করতে পারি না। আমরা ফিজিশিয়ানকে একটা নোট লিখে দিই যে এই ওষুধটার জন্য হচ্ছে বলে আমরা ধারণা করছি, আপনি চেঞ্জ করে দিন। অধিকাংশ ক্ষেত্রে আমি আজ পর্যন্ত নোট লিখেছি, সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুরা চেঞ্জ করে দেন। সেই ফিল্ডের কার্ডিওলজিস্ট হন বা নিউরোলজিস্ট হন বা যিনি ট্রান্সপ্ল্যান্ট সার্জন করেছেন ট্রান্সপ্ল্যান্ট, তিনি চেঞ্জ করে দেন, অন্য গ্রুপের ওষুধ দেন। সেক্ষেত্রে ওটা হওয়ার পর এইবার ট্রিটমেন্টটা শুরু হবে। আচ্ছা, মানে আচ্ছা, এটাও বোঝা দরকার যে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে। আজকে তো আমরা ফিডব্যাক নিয়ে বেশিরভাগ কথা বলছি, তারা ভেবেছেন বোধহয় ওষুধটা বন্ধ করে দিলে অসুখটা ফিরার মানে রিভার্ট করবে, সেটা হবে না। কিন্তু ওষুধটা বন্ধ করা হচ্ছে ট্রিটমেন্টের প্রিরিকুইজাইট। ওটা হলে এইবার আমি ট্রিটমেন্ট করতে পারবো। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মাড়িতে বেসিক ট্রিটমেন্টের পরে কিন্তু সার্জারিও দরকার হয়। এবার সার্জারির ক্ষেত্রে একটা বলার, সেটা হচ্ছে এখন সুবিধা হচ্ছে যেহেতু আমাদের লেজার চলে এসছে, ফ্র্যাঙ্ক সার্জারি করতে হয় না। লেজার দিয়ে করলে সুবিধা হচ্ছে ব্লিডিং নেই, ইনফেকশনের চান্স কম। কিন্তু এটাও বলে দিচ্ছি, ডিগো যে অসুখটা বললাম, এর 100% কেস কিন্তু লেজার দিয়ে করা যায় না। মোটামুটি 70-75% কেস লেজারে করা যায়, 25% কেস কিন্তু লেজার ছাড়া ফ্র্যাঙ্ক সার্জারি করতে হতে পারে। আমি এরকম সিচুয়েশন দেখেছি, এমন ফুলেছে জিঞ্জিভাইটিস হয়ে এবং ড্রাগ ইনডিউসড ওভারগ্রোথ হয়ে একটা দাঁতও দেখা যাচ্ছে না, পুরো সবকটা দাঁত ওপর নিচে সব দাঁত ঢেকে গেছে। এই কেসগুলো লেজারে করা ডিফিকাল্ট, কারণ এটাতে অনেকটা, আমার সেই সার্জারিটা করতে ওপর নিচ মিলিয়ে আমরা যে স্ক্যালপেল ব্লেড ইউজ করি, টোটাল 8টা ব্লেড লেগেছে। কারণ ব্লেড একটু চাললে ব্লেড ভোতা হয়ে যাচ্ছে, ব্লেড আর চালানো যাচ্ছে না, এত শক্ত। এবং ওই জিঞ্জিভার ওপরে না যেরকম পদ্ম ফুলের কাটা হয়, ওরকম হর্নি, এরকম উঁচু উঁচু কেরাটিন প্লাগ হয়ে গেছে, এতটাই অবস্থা। অতএব এরকমও হয়। তো এবং সেক্ষেত্রে যখন দাঁত ওই মাড়িটা কাটলাম, দেখলাম ভেতরে প্রায় 80% দাঁত এরম করে নড়ছে। আমার মাড়ির সঙ্গে কিছু দাঁত খুলেও চলে এসছে, সেরকম পেশেন্টও পেয়েছি। অতএব ডিগো
অনেকে বুঝতে পারেন না, অনেকে ভাবেন যে হঠাৎ করে মাড়িটা ফুলতে শুরু করলো কেন। যদি আপনার এই মেডিকেশনের হিস্ট্রি থাকে, হাইপার টেনশনের জন্য যে গ্রুপটা বললাম অ্যামলোডিপিন গ্রুপ, এটাকে নাইট্রেনডিপিন বলে, বা অন্য কোনো, সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখবেন। অনেকেরই বিভিন্ন সময় ধরো দাঁতে শিরশিরানি হলো বা কোনো রকম সমস্যা হলো, ডাক্তারের কাছে গেল, ডাক্তারবাবুরা অনেক সময় একটা পার্টিকুলার পেস্ট বললেন যে এইটা দিয়ে দাঁত মাজুন, দিয়ে মাজলাম, ডাক্তারবাবু বললেন 7-10 দিনের মধ্যে ঠিক হয়ে যাওয়া উচিত। 7-10 দিনের মধ্যে ঠিক হয়ে গেল, পেস্টটা তো রয়ে গেল, ওটা কি তাহলে কন্টিনিউ মেজে যেতে পারি আর? না, একদম না, একদমই না। প্রথম কথা, 7-10 দিনে হয়তো ঠিক হয় না, যদি না খুব ছোট জায়গা হয়, 2-3 সপ্তাহ লাগবে, এই 2-3 সপ্তাহে ব্যবহার করতে হবে। আর পেস্টটা যদি শেষ না হয়, ওটাকে ওটাকে ফেলে দিতে তো মনে লাগে, টাকা দিয়ে খুব কিনেছি, কষ্ট হয়। আর রেখে দিই। যদি পরে কারো হয়, আমার চেনাশোনা কারো দাদা কাকা বৌদির হয়, তাকে দেবো, অথবা যদি ফিউচারে আমার হয় রেখে রেখে দেবে, ওটার ব্যবহার করে যাবে। মানে কন্টিনিউ ব্যবহার না করবো? না, ওটা তো পেস্ট নয়, ওটা পেস্ট নয়, ওটা ওষুধ। ওটাকে পেস্টের মতো দেখতে বানানো, কিরম দেখতে বানাবে, মানে এরকম একটা বড় চকের মতো দাঁতে ঘষুন তো ভালো লাগবে না, এই জন্য পেস্টের মতো দেখতে করা হয়েছে। এটাও ডেলি লাইফের সমস্যা বেসিক্যালি। সেটা হচ্ছে যে ব্যাড ব্রেথ, খারাপ গন্ধ, এটা নিয়ে প্রচুর ভিডিও হয় ঠিকই, কিন্তু আহ, এই এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আমার বলে মনে হয়, কারণ একদম। বহু মানুষ ভোগেন। তুমি আমাকে একটা জিনিস বলো, অনেকক্ষণ পেট খালি থাকলেও অনেকে হ্যাঁ কিন্তু হ্যাঁ, ব্যাড ব্রেথ একদম। হয়, সেটা হয় কেন? পেট খালি মানে তুমি কিছু খাচ্ছি না, হুম কিছু খাচ্ছি না মানে যে আমি যেটা বলছিলাম, যে খাচ্ছি না মানে মুখের মুভমেন্ট নেই, হুম ঠিক আছে। পেট খালি থাকলে না, অনেকক্ষণ কথা না বললেও হয়, অনেকক্ষণ কথা না বললেও হয়, অনেকক্ষণ জল না খেলে হয়। অনেকক্ষণ জল না খেলে হয়, রাইট। অতএব আমি এই কথাটা অনেকবার বলেছি, আবার বলছি, যে যদি আপনি সারাদিনে 2 লিটার জল খান, হুম 10 বারে খান, সেটা 10 বারে খাবেন না, আপনি 25 বারে 2 লিটার জল খান, অল্প অল্প করে খান। কিন্তু এভরি আওয়ার যদি একবার জল খেতেন, 15 মিনিট বাদে বাদে একটুখানি করে জল খান, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে, মুখের মধ্যে জল গেলে ডাইলিউশন হবে, ব্যাকটেরিয়াগুলো যেগুলো খারাপ জমছিল সেগুলো পেটে যাবে, আপনি বেঁচে যাবেন, ব্যাড স্মেলটা হবে না। যে কারণেই রাত্রিবেলা ঘুমের পরে সকালবেলা ব্যাড স্মেল হয়, সারা রাত মুখের মধ্যে স্ট্যাগনেশন হয় তো। রাইট রাইট রাইট। তাই বলে বলছি না আপনি প্রত্যেক ঘন্টায় ঘুম থেকে অ্যালার্ম দিয়ে উঠে কচমচ করে কিছু খাবেন, সেটা ঠিক নয়, কিন্তু এটাও ঠিক যে স্ট্যাগনেশন হলেই জিনিসটা হবে, অনেকক্ষণ পেট খালি থাকলে এটা হবে, কারণ তুমি কিছু খাচ্ছ না। হুম হ্যাঁ, এবার পেট খালির জন্য অনেকে আছে যে তুমি যেটা বলছো, কেন লোকে চিউইং গাম খায়, চিউইং গামের স্মেলের জন্য নয়, চিউইং গাম খেলে যখন আমি চিবোচ্ছি তখন আমার সালাইভেশন হচ্ছে তো। হুম কিন্তু অনেককে আমি এটা দেখেছি, যে আমি এরকম পেশেন্টও পেয়েছি, যে এই ব্যাড ব্রেথ যাওয়ার জন্য মুখটা শুকিয়ে যায় বলে সে কন্টিনিউয়াসলি লজেন্স খেতে খেতে দাঁতে পোকা করে ফেলেছে, প্রতি দাঁতে ক্যাভিটি। কী করে বলে, আমি তো সবসময় মুখে লজেন্স রাখি। হুম আমি বললাম এতে হিতে বিপরীত হয়েছে। হ্যাঁ, আমার হয়তো কিছু টাকা রোজগার হচ্ছে, কিন্তু তার সমস্ত দাঁতে ক্যাভিটি হয়ে গেছে, সেটাও আর করবে না। যদি লজেন্স খেতেই হয়, ওই দিনে একবার বা দুজন খান। না, আমাদেরও মানে একটু চুইংগাম খাওয়ার অভ্যেস আছে। হয়তো কোনো কোনো সময় মনে হয় যে কমফোর্টেবল লাগছে না, একটু জাস্ট হ্যাঁ, ফিল ঠিক আই এম আছে। স্টিংকিং। হ্যাঁ, চিউইং গাম খাওয়া কোনো খারাপ কিছু না, আমি তো বলছি না। যদি না কেউ চিউইং গামে অ্যালার্জি থাকে, চিউইং গামে তো অ্যালার্জি থাকে, হুম প্লাজমা সেল জিঞ্জিভাইটিস হয় কিছু কিছু মানুষের। আচ্ছা কিন্তু কথাটা হচ্ছে, চিউইং গামটা রেগুলার বেসিসে খাওয়া যাবে তখনই যখন আমার কোনো রোগ নেই। আমার রোগ আছে, জিঞ্জিভাইটিস আছে, পেরিওডন্টাইটিস আছে, যে কারণে স্মেল হচ্ছে, সেক্ষেত্রে আমার একটা ঘরে ঢুকে দেখলাম একটু খারাপ গন্ধ, আমি ন্যাপথলিন দিতে পারি, কিন্তু ঘরে চারিদিকে ময়লা জঞ্জাল পড়ে আছে, সেখানে ন্যাপথলিন দিয়ে কী হবে? আগে তো জঞ্জাল পরিষ্কার করতে হবে। তার মানে আমার মুখে যদি রোগ থাকে, এবার কী করে বুঝবে রোগ থাকে? তার ওই যে বললাম, অ্যাটলিস্ট জিঞ্জিভাইটিস হলে মাঝে মাঝে ব্রাশ করতে গিয়ে রক্ত পড়বে। আচ্ছা, অনেকেরই ধারণা আছে ব্রাশ করতে গিয়ে রক্ত পড়াটা কোনো সাধারণ ঘটনা, এটা কোনো অসুবিধা নেই, ব্রাশের খোঁচা লেগে হয়েছে। ব্রাশের খোঁচা লেগে একদিন হতে পারে, কিন্তু সপ্তাহে 5 দিন তো ব্লিডিং হবে না। প্রত্যেক দিন খোঁচা লাগে নিয়ম করে, এরকম তো হতে পারে না। খোঁচা লাগা তো ব্রেকফাস্ট বা লাঞ্চ নয় যে প্রত্যেকদিন হবেই। হুম অতএব যদি আমার এরকম কন্টিনিউয়াসলি সপ্তাহে 3 দিন দেখছি থুতু ফেললে রক্ত পড়ছে ব্রাশের পেস্টের সঙ্গে, করলেই বুঝতে পারছি, বা সকালে উঠে দেখলাম থুতু ফেললে ক্লট পড়লো, আমাকে বুঝতে হবে আমার জিঞ্জিভাইটিস হয়েছে। এবার কি হয়, অসুবিধাটা কোথায়? এই জিনিসটা 3 মাস থেকে 4 মাস চলে, অনেক সময় 6 মাস, তারপরে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। লোকের কাছে এই সিগন্যাল যায় অসুখটা ঠিক হয়ে গেছে। মুশকিলটা হলো অসুখটা ঠিক হয়নি, অসুখটা ক্রনিক ফেজে চলে গেছে। এইবার অসুখটা জিঞ্জিভাইটিস নেই, আস্তে আস্তে আরও ভিতরে আরও ডিপে ঢুকছে, পেরিওডন্টাইটিস হচ্ছে, পায়রিয়া যেটাকে বলি। হুম এইবার কিন্তু অসুখটা আরও খারাপ দিকে যাচ্ছে।
অতএব মনে রাখতে হবে আমার একটা ব্লিডিংয়ের হিস্ট্রি থাকলেই, কন্টিনিউয়াস ব্লিডিংয়ের হিস্ট্রি থাকলে আমাকে দাঁতের ডাক্তারকে যেতে হবে। না, তুমি আমাকে বলো অল্টারনেটিভ কোনো মানে হেলদিয়ার অপশন, মানে আমরা সাধারণত মিন্ট বেসড সলিউশনস হয়, কেউ মিন্ট ট্যাবলেটস খায় ছোট্ট ছোট্ট যেগুলো, সেগুলো খাই, বা চুইংগাম খাই। এটার কোনো অল্টারনেটিভ হেলদিয়ার? মিন বেস্ট ট্যাবলেট ঠিক আছে সেটা, কারণ এগুলো শুধু মিন বেস্ট কেন, কিছু তো এখন ট্যাবলেট পাওয়া যাচ্ছে এগুলো জাইলিটল বেস্ট, খেতে মিষ্টি কিন্তু সুগার নেই, ভালো, ইটস ক্যান বি ইউজড। এখন মাউথ ফ্রেশনার স্প্রে পাওয়া যাচ্ছে, ইট ক্যান বি ইউজড। সেক্ষেত্রে আমি স্প্রেটার ক্ষেত্রে একটা কথা বলি, এটা আমি কোনোদিন বলিনি, সেটা হচ্ছে যে স্প্রেটা কোথায় করবো, স্প্রেটা মুখের কোথায় করবো, স্প্রেটা করবো হা করে আমাদের ইউভুলা বা আলজিভ আছে ওই লেভেল থেকে। হ্যাঁ, আচ্ছা। কারণ ওইখানে স্প্রে করলে ওইখানকার ব্যাকটেরিয়াটা যদি যায়, তারপরে যেই মুখটা বন্ধ করব আমাদের জিভ বা টাং এই ফ্লুইডটাকে সামনের দিকে স্লাইড করে নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। স্প্রেটা সামনে করবো না, স্প্রেটা ভেতরে একদম ওই লেভেলে, ইউভুলার লেভেলে স্প্রেটা করবো। আচ্ছা, ইট উইল গিভ লং লাস্টিং এফেক্ট। ওকে, আচ্ছা, তুমি আমাকে আরেকটা জিনিস বলো, যে ওই মাউথ ওয়াশ যদি আমি রেগুলারলি দিনে 2-3 বার করে করি, ইজ ইট ব্যাড অর মানে ঠিক আছে? মাউথ ওয়াশ তুমি কেন করবে? খেলাম, তারপর একটু মুখ ধোয়ার পরে না একটু না mouth না, wash- এরকম কিছু করা যায় না। মাউথ ওয়াশ ডাক্তার প্রেসক্রিপশন করবে তবেই করবে, মাউথ ওয়াশ তো আবার ওষুধ। কারণ মাউথ ওয়াশের সাইড এফেক্ট আছে, প্রচুর সাইড এফেক্ট আছে, মাউথ ওয়াশের সাইড এফেক্ট প্রচন্ড আছে? সাইড এফেক্ট আছে। দাঁতে টার্টার হবে, দাঁত কালো হয়ে যাবে, তুমি এতক্ষণ ধরে কথা হচ্ছে পিটিয়ে নিয়ে দাঁত পুরো কালো হয়ে যাবে। তো কমন মাউথ ওয়াশ যেগুলো আছে সেগুলো তো তোমার ব্যাকটেরিয়াকে মারে। তো হ্যাঁ, মাউথ ওয়াশগুলো কি অ্যান্টিমাইক্রোবিয়াল। তো হ্যাঁ। তো তুমি কি সারা বছর ধরে, তোমার একবার সর্দি হয়েছে, তুমি অ্যান্টিবায়োটিক খেলে 4 দিন 5 দিন, তুমি কি সারা বছর ধরে অ্যান্টিবায়োটিক সর্দির জন্য খাও? তাহলে মাউথ ওয়াশ সারা বছর কেন ইউজ করবে? অ্যান্টিমাইক্রোবিয়াল তো, ও সাইড ওষুধ, তো ওর তো সাইড এফেক্ট আছে। সবচেয়ে বড় অ্যাগুইসিয়া হয়ে যাবে, তো তুমি 3 সপ্তাহ বাদে আর খাবারে কোনো টেস্ট পাবে না। এবার তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো, তুমি বুঝতেও পারছো না, তোমার টেস্ট পাচ্ছ না। হুম, হুম, হুম। তার থেকে বড় কথা প্যারোটিড সোয়েলিং হয়, মানে আমি পেয়েছি পেশেন্ট, খেয়েছি, দুদিকে এরকম ফুলে আছে, সে কমানো বড় ঝামেলার। সেটা মাউথ ওয়াশ থেকেই হয়েছে? প্রোডাক্টসিদিন থেকে বা পভিডোনাইডিন থেকে তো বেশি হয়। অতএব তুমি মাউথ ওয়াশ ইউজ করবে, মাউথ ওয়াশ রেগুলার ইউজ করার জিনিস নয়, মাউথ ওয়াশ ওষুধ, ওগুলো শুধু ব্রাশ পেস্ট, দ্যাটস ইট। আচ্ছা, ইনহেলার নেওয়ার পর মুখ ধুয়ে নেওয়া এবং এ করা উচিত? মানে ধরো রোটা ক্যাপ বা এই ধরনের যে ইনহেলার, অনেকের ব্রিদিং ট্রাবল বা অ্যাস্থমার কন্ডিশন আমি থাকলে। বলি, ইনহেলারের যেগুলো স্টিরয়েড আছে, হুম, লং টার্ম নিলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে মুখে যদি রেসিডুয়াল থেকে যায়, সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। রেসিডিউ তো থাকবেই, পুরোটা যাবে না কখনো। হ্যাঁ, তো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। অতএব মুখে যদি ইনহেলার কন্টিনিউয়াসলি ইউজ করার পর, আমিও দেখেছি এরকম কেস, যে মুখে একটা সাদা প্যাচ হয়েছে, সেটা জ্বালা করছে। সেক্ষেত্রে কিন্তু আমি তো এখানে বলতে পারি না যে কেউ অ্যান্টিফাঙ্গাল কিনে লাগান, একবার ডাক্তারকে দেখান, নিজে অ্যান্টিফাঙ্গাল লাগানো ঠিক নয়। অ্যান্টিফাঙ্গালটা তো ওষুধ, তার ডোজ কবার লাগাবে দিনে, কী সিচুয়েশনে আছে। তবে এই পার্সেন্টেজটা বেশ কম, মানে আমি ইনহেলার নিতে দেখেছি কিন্তু ফাঙ্গাল ইনফেকশন দেখেছি, কিন্তু যদি এরকম হয় ইনহেলার নেওয়ার পর আমার মনে হচ্ছে মুখে কোথাও একটা সাদা প্যাচ আছে, জ্বালা করছে, একবার ডাক্তারকে দেখান। ঘুমানোর সময় অনেকে নাক ডাকে, সে নাক ডাকা কি তোমরা ঠিক করতে পারো? হ্যাঁ, সেটা এই ডিসকাশনটা তুললে খুব ভালো হলো। নাক ডাকার প্রবলেমটা হচ্ছে, নাক ডাকা তো শুধু নাক ডাকা থাকে না, এটা না মেইন প্রবলেম। একটা হচ্ছে যে, মানে আগে ধারণা ছিল যে যারা ওবিস মোটা তাদেরই নাক ডাকবে, এখন দেখা যাচ্ছে প্রচুর রোগা লোকের নাক ডাকছে। এবং নাক ডাকার সঙ্গে যেটা প্রবলেম, তার সঙ্গে স্লিপ অ্যাপনিয়া হয়, ঠিক আছে, ঘুমের মধ্যে অক্সিজেন কম যাচ্ছে। এবার প্রবলেমটা হচ্ছে সেক্ষেত্রে কনভেনশনাল থেরাপির মধ্যে তো একটা ওয়েট রিডাকশন একটা প্রোটোকল আছে, কিন্তু সার্জিক্যাল প্রোটোকল করতে হয়, কিন্তু সেটা খুব লাস্ট রিসর্ট। তাছাড়া কমনেস্ট প্রোটোকল যেটা, সেটা হচ্ছে সিপ্যাপ লাগানো। একটা মেশিন থাকে, মেশিনটা থেকে অক্সিজেন নিয়ে সোয়ার ভিতরে নিয়ে দেয়। কিন্তু সিপ্যাপের অনেকগুলো অসুবিধা আছে, একে তো অত বড় একটা মেশিন, মুভ করা খুব মুশকিল হয়। ভীষণ মুশকিল। স্লিপ অ্যাপনিয়া খুব খারাপ অসুখ, ঠিক আছে, কারণ স্লিপ অ্যাপনিয়া মারণ রোগ। স্লিপ অ্যাপনিয়াতে হার্ট অ্যাটাক হওয়ার পসিবিলিটি বেড়ে যায়, স্ট্রোকের পসিবিলিটি। আমরা স্লিপ অ্যাপনিয়াটা একটু অন্যভাবে ট্রিট করি, হোলিস্টিক অ্যাপ্রোচে। স্লিপ অ্যাপনিয়া কী হয়, তুমি ভেবে দেখো, মানুষটা যখন শোয়, তার নিচের চোয়ালটা না পিছন দিকে ফল ব্যাক করে, ঠিক আছে। এবার নিচের চোয়ালটা, ওপরের চোয়ালটা তো ফিক্সড, নিচের চোয়ালটার মধ্যে ফ্লোর অফ দ্য মাউথে জিভটা লাগানো আছে। এবার যেই চোয়ালটার ভিতর দিকে গেল, জিভটা গিয়ে এয়ারওয়েটা বন্ধ করে দিল। এইবার তুমি নিঃশ্বাস নিচ্ছ, হাওয়াটা ঢুকছে, ওখানে ফ্রিকশনে, ঘর্ষণের ফলে আওয়াজটা হচ্ছে, স্নোরিং। আর এই যে বন্ধ হলো, নিঃশ্বাস নিতে পারবে না। আবার
সিপ্যাপ কি করে, মুখে জোরে হাওয়াটা দেয়, ওই প্যাসেজ দিয়ে খুব স্পিডে সোজা এয়ারওয়েতে গিয়ে ঢোকে। এটা হলিস্টিক নয়, এটা ফোর্সফুল মেথড। হলিস্টিক মেথডটা কি, আমরা যেটা ইউজ করি এটাকে বলে এমআরডি। ইন্ডিয়াতে পপুলার হচ্ছে আস্তে আস্তে। তো আমি এখন এমআরডি করা শুরু করেছি এবং ভালো রেজাল্ট। এমআরডি মানে হচ্ছে ম্যান্ডিবুলার রিপোজিশনিং ডিভাইস, মানে ম্যান্ডিবুল হচ্ছে নিচের চোয়ালটা, ও কি করে ওপরের জতে যেটা ফিক্সড আমাদের ক্রেনিয়াল বেসের সঙ্গে, ওপরের জতে একটা অ্যাসেম্বলি আছে, নিচের জতে অ্যাসেম্বলি আছে, এখানে ক্লিপ দিয়ে লাগানো আছে। খুব হালকা জিনিসটা, 53 গ্রাম মতো ওজন, 48 থেকে 53। রাতে পড়ে শুলে যেটা হয়, এবার রাতে যদি কেউ ম্যান্ডিবলটাকে সামনের দিকে টেনে রাখতে পারতো তাহলে তো খুব সুবিধা হতো। কিন্তু আমাদের এখানে বিভিন্ন রকম গৃহকর্ম করার কাজের লোক পাওয়া যায়, কিন্তু সারা রাত নিচের চোয়াল ধরে থাকবে এরকম লোক তো পাওয়া যায় না। অতএব ওটা কি করে, ওপরের চোয়ালের সঙ্গে নিচের চোয়ালটাকে ফিক্স করে রাখে। তুমি যখন শুচ্ছ নিচের চোয়ালটা যেই ফল ব্যাক করতে চেষ্টা করে, ওপরের চোয়ালটাকে আটকে দেয়। এই এমআরডি এটা একটা হলিস্টিক কনসেপ্ট, মানে আমি কোনো হাওয়া এক্সট্রা দিচ্ছি না, পজিশনটাকে মেনটেন করছি। যে তুমি আমি কথা বলছি বসে, এই সময় ম্যান্ডিবল যে পজিশন, শুলেও সেই পজিশন থাকবে, তাহলে হাওয়াটা জিভটা পেছনের দিকে যাবে না, তুমি নর্মালি হাওয়া এয়ার নিতে পারবে। এমআরডি ভীষণ পপুলার হয়েছে। এমআরডি আস্তে আস্তে আমেরিকাতে, এখন আমেরিকান ইউরোপে তো খুব পপুলার, ইন্ডিয়াতেও আশা করি কিছুদিনের মধ্যে খুব পপুলার হয়ে যাবে। আচ্ছা, এবার একটু ওডন্টোরা নিয়ে কথা বলি। ওডন্টোরা কি কি স্পেশালাইজ জিনিস আছে যেটা একদম, ওডন্টোরা এমনি স্টেট অফ দ্য আর্ট একটা জায়গা, কিন্তু ওডন্টোরায় নতুন কি কি জিনিস, অনেকগুলোর কথা তুমি অলরেডি বললে, আর কোনো নতুন ট্রিটমেন্ট এসছে যে কারণে পিপল উইল চুজ ওডন্টোরা ওভার আদার? এক তো আমাদের সেগমেন্টেশন আছে, একদম মানে পুরো একদম বেসিক লেভেল থেকে ওপর লেভেল পর্যন্ত যেতে পারে, ডিফারেন্ট প্রাইস ক্যাটাগরি আছে। আর একটা যেটা আমরা শুরু করেছি ওডন্টোরাতে, সেটা হচ্ছে আমরা ফুল মাউথ ইমপ্ল্যান্টের ক্ষেত্রে, যে পুরো ফিক্স ইমপ্ল্যান্টের ক্ষেত্রে আমরা প্রায় নো বোন সার্জারি করছি, মানে হাড় প্রায় নেই বললেই চলে। কিন্তু ধরো ফুল ফিক্স দাঁত চাই, তোমাকে তো কিছু টেকনোলজি বললামই, আর ফুল ফিক্স দাঁত চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা জাইগোমেটিক ইমপ্ল্যান্ট, যেগুলো আমার এখানে হাড়ই নেই, আমি অন্য বোন থেকে সাপোর্ট নিয়ে পুরো ইমপ্ল্যান্ট লাগাতে পারি মুখের, মানে আমার মুখের বাইরে। এই জিনিসটা কলকাতাতে একটু কম হয়, তো আমরা সেটা শুরু করেছি, ইমপ্ল্যান্ট সাপোর্টেড ডেঞ্চার শুরু করেছি। তোমাকে যেটা বললাম যে এবিসি, সবাই, কারণ সবাই এসে স্কেলিং করানোর কথা বলে, তাতে দাঁতের হয়তো এনামেলে একটু শুধুমাত্র যদি টার না তুলে স্টেইন তুলি, সেটার অসুবিধা হয়। আমরা নতুন আমরা একটা স্মাইলিস্ট বলে কনসেপ্ট স্টার্ট করছি, সেটাতে খুব স্ট্রাইকিং কনসেপ্ট। এই কনসেপ্ট ইউরোপ থেকে ইভলভ করেছে। এইটা হচ্ছে, এই কনসেপ্টটা বলে যে আমাদের নিচের চোয়াল, দেখবি আমাদের কারো ফেস সিমেট্রিক না, তোমারও নয় আমারও না, মানে আমাদের মুখের একটা হাফের ছবি নিয়ে ফটোশপ করে আরেকটা হাফে লাগাও না, তোমাকে তুমি চিনতে পারবে না, তোমার ডান দিক আর বাঁ দিক মিক্স করলে একদম আলাদা লোক দেখে। জানি, এটা আমরা একদম ভীষণভাবে জানি। অতএব এই অ্যাসিমেট্রিটাতে একটা অসুবিধা আছে। এই অ্যাসিমেট্রির জন্য কি হয়, আমাদের দুদিকের মাসল ফোর্সের ব্যালেন্স ইকুয়াল নয়, রাইট, এবং সেটা না পুরো বডির অ্যাক্সিসের উপরে ব্যালেন্স এবং ইকুইলিব্রিয়ামের উপরে এফেক্ট করে। মানে তোমার যদি লেফট সাইডেড মাসল হাইপার অ্যাক্টিভ হয়, তোমার ডান দিকের হাঁটুতে ব্যথা হবে, ডান দিকের হাঁটুতে ব্যথা হবে। ও মাই গড। সো আমরা এখন পশ্চার নিয়ে কাজ করা শুরু করছি স্মাইলিস্টে, যেখানে পেশেন্ট খুঁড়িয়ে হাঁটছে, পেশেন্টকে রিপোজিশনার পড়ানো হয়েছে, একটা ডিভাইস মুখে, দিনে আর রাত্রিবেলা পড়ে শোয়। 4 সপ্তাহে হাঁটা পুরো চেঞ্জ হয়ে গেছে। হাঁটা চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, হাঁটা চেঞ্জ, সে খুঁড়িয়ে হাঁটছিল, স্ট্রেট হাঁটা শুরু করেছে। সো দিস ইজ এ কনসেপ্ট কল স্মাইলিস্ট, SMYLIST। কেউ ওয়েবসাইটে গিয়ে দেখতেই পাবে, স্মাইলিস্ট গ্লোবাল। মারিয়া সিলাক বলে একজন ভদ্রমহিলা, বুডাপেস্টে, শি ইজ দ্য প্রপোনেন্ট অফ দিস টেকনিক। কলকাতাতে আমরা স্মাইলিস্ট শুরু করেছি ওডন্টোরাতে। সো দিস ইজ আ স্ট্রাইকিং ওয়ান। এটা একদম অন্যরকম, মানে সার্ভাইকাল স্পন্ডালোসিস, লো ব্যাক পেন এবং হাঁটু, এই সবগুলো, মানে সবগুলো কিন্তু যে আমরা ভাবি যে হাঁটুরই প্রবলেম, লো ব্যাকের প্রবলেম নাও হতে পারে। ম্যান্ডিবুলার এই নিচের চোয়ালের যদি রোটেশন থাকে না, রোটেশন কারেকশন হলে সব কারেকশন হয়ে যায়। সো দিস ইজ ওয়ান কনসেপ্ট। মানে আমি বলছি না যে সব ক্ষেত্রে তাই হয়, হাঁটুর অসুখও হতে পারে, কিন্তু হাঁটুর অসুখের আমি এরকম কেস জানি যে হাঁটুর অসুখ অনেক দিন ধরে ট্রিটমেন্ট হচ্ছে, ইভেন ডাক্তার ঠিকই করে ফেলেছে নিয়ে রিপ্লেসমেন্ট হবে, সেরকম সিচুয়েশনও স্মাইলিস্ট থেকে কিন্তু রিকভার করেছে, এবং পেশেন্ট উইদিন 1.5 months, 6 সপ্তাহে পেশেন্টের চেঞ্জ হয়েছে। আচ্ছা, দাঁতের পাথর কি ওই যে যেটাকে টাটার তোমরা বলছো,
এটা কি আমরা বাড়িতে বসে বসে নিজেরা একটু টুথপিক দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে দিতে পারি? এক নম্বর হচ্ছে টুথপিক দিয়ে খুঁচিয়ে দাঁতের পাথর দিয়ে বের করতে পারবে না, ঠিক আছে? ওটা করতে গেলে সেফটি পিন? মাড়িতে ভয়ঙ্কর জিনিস, মাড়িতে ইনজুরি হবে, সেখান থেকে কিন্তু ইনফেকশন হবে, পারবে না, কারণ যে লোকেশনে থাকে সেখানে সেফটি পিন বা কিছু পৌঁছাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইদানিং ই কমার্স সাইটে নাকি দাঁত পরিষ্কার করার মেশিন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এটা আমি একজনকে ইউজ করতে দেখেছি, করে সে খুব ফ্যাশনে পড়ে আছে, তার সামনে দুটো দাঁত নড়ছিল, সেই মেশিনটা আমরা ধরেছে, দুটো দাঁতই খুলে পড়ে গেছে। এইবার খোলা দাঁত পাথর শুদ্ধ হাতে নিয়ে এসছে, আমি বললাম গেছি এটা। ওটার জন্য আলাদা একটা ইনস্ট্রুমেন্ট আছে, এবং ইনস্ট্রুমেন্টটা স্কেলারটা কিন্তু যে সে ইউজ করতে পারবে না, ওটা স্পেসিফিক টেকনিক আছে। এই যে আমাদের বলা হয় না যে স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয়, এনামেল উঠে যায়, যেতে পারে যদি সেটাকে ভুলভাবে ইউজ করা হয়। অতএব বাড়িতে বসে টুথপিক দিয়ে খুঁচিয়ে বা সেফটি পিন দিয়ে খুঁচিয়ে কিন্তু দাঁতের টাটা পরিষ্কার করা যাবে না, ওর জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট আছে, ও সেটা চালানোর কায়দাও আছে। নেক্সট কোশ্চেন ইজ ব্রাক্সিজম বা দাঁতে দাঁত ঘষে রাত্রিরে, এটা কেন হয়? ব্রাক্সিজম কিন্তু মেইনলি ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ব্রেনের ডিসঅর্ডার। আগে যে বলতো পেটে কৃমি হলে করে লো? না না, পেটে কৃমি হলে কি করে করবে? কৃমির অত শক্তি নেই যে কৃমি পেটের থেকে উপরে দাঁত ঘষিয়ে দিতে পারবে, এরকম ভয়ঙ্কর, মানে আমি মানে এরকম এটা বলার মানে হচ্ছে আমি এভারেস্টের তলায় চকলেট বোম মেরে ওপরে এভারেস্টের ওপরে হাইট কমিয়ে দেবো, এরকম টাইপের, এতটাও হয় না। কৃমি কি করে হবে? হয় না। ব্রাক্সিজম যেটা হয় হতে পারে পেশেন্টের স্ট্রেস লেভেল বেশি, এটা কিন্তু অধিকাংশ সময় নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, কিন্তু সেটা দাঁত দিয়েও আমি ট্রিট করতে পারি, কারণ আমাকে তো বন্ধ করতে হবে। সেটার জন্য বিভিন্ন রকম ডিভাইস আছে, স্প্লিন্ট আছে, তার সঙ্গে হলিস্টিক থেরাপি আছে পেশেন্টের, যে স্ট্রেস লেভেল কী করে কমানো যায়। সো এটা কিন্তু একটা বড় প্যানোরামা, মানে শুধু একটা কিছু করেই কমবে না। এবং এরকমও দেখেছি যে দাঁতে দাঁতে ঘষে এরকম অবস্থা দাঁত ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে দাঁতকে আবার অরিজিনাল ফর্মে ফিরিয়ে দিতে হবে, নইলে কিন্তু এই ঘষাটা ক্রমাগত করতে করতে আমি এরকম সিচুয়েশন দেখেছি, সব দাঁত আছে পুরোটাই মাড়ির লেভেলে নেমে এসছে ঘষে। অনেক সময় আমরা কোল্ড ড্রিঙ্ক খেলাম, বা তার জন্য, বা ধরো কেচাপের বটলেও অনেক সময় হাতের কাছে ওপেনার নিয়ে দাঁত দিয়ে খুলে দেয় অনেক বন্ধু বান্ধব। ইজ ইট আ রাইট প্র্যাকটিস অর হ্যাবিট? একদম না, খুব খারাপ, কারণ এই অবস্থায় আমি দেখেছি দাঁত ফ্র্যাকচার হয়েছে, এবং ফ্র্যাকচার মানে একদম পুরো নেক লেভেলে ভেঙে গেছে দাঁত, এটা একদম করা উচিত নয়। অনেক ক্ষেত্রে অনেকে বলে যে ব্রেসেস পরালে কি মুখের গঠন পাল্টে যায়? না, ব্রেসেস পরালে মুখের গঠন পাল্টে যায় না। এবার অনেক সময় আছে মুখের গঠন পাল্টাতে হয়, হয়তো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে ব্রেসেস পরানোর সঙ্গে সঙ্গে একটা সার্জারি আছে, অর্থোগনেটিক সার্জারি করে, সেটা করে মুখের গঠন পাল্টানো যায়। মুখের গঠন অনেকটাই চেঞ্জ করা যায় দাঁতের গঠনের সঙ্গে সঙ্গে। আচ্ছা, এই সংক্রান্ত ব্যাপারে একটা কথা বলে নিই। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে, এবং অনেকের কনফিউশন আছে, খাওয়ার পরেই ব্রাশ করা যায় কি? উত্তর না, খাওয়ার পরে কিন্তু ব্রাশ করা যায় না। আমরা যে ধরনের খাবার খাই, খাবারগুলো অ্যাসিডিক, সেই অ্যাসিডটা নিউট্রালাইজ করতে খাবার পরে অন্ততপক্ষে 0.5 ঘন্টা ওয়েট করতে হবে, নইলে ব্রাশ করলে কিন্তু অ্যাসিডিক এনভায়রনমেন্টে ব্রাশ করলে, আমি ব্রাশ মানে তো আমি কিছু দিয়ে ঘষছি, তখন এনামেলটা খুব ভালনারেবল থাকে, উইক অবস্থা থাকে, কারণ অ্যাসিড প্রেজেন্স থাকে। সেক্ষেত্রে কিন্তু এনামেল এর অ্যাব্রেশন, মানে এনামেলটা উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অতএব যে কোনো খাবার খাওয়ার পর আমাকে 25 মিনিট থেকে 0.5 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে ব্রাশ করতে হবে। গুটখা বা পান মশালা দাঁতের কিরকম ক্ষতি করে, কেন করে, একটু যদি ডিটেলে বলে দাও। মানে তুমি কিরকম পেশেন্ট পেয়েছো অলরেডি? আমি তো এই সংক্রান্ত অনেক পেশেন্ট পেয়েছি, দাঁতের ক্ষতি করেছে, দাঁত লাল হয়ে গেছে, দাঁত ঘষে গেছে, এবং আলসারেশন হয়েছে, ক্যান্সার, সব পুরো। সেটা কেন ঘটে, কেন ঘটে? আচ্ছা, প্রথম কথা তো গুটখা বা পান মশলার মধ্যে যে কন্টেন্ট জিনিসগুলো থাকে, স্লেক লাইম থাকে, মানে চুন, তার সঙ্গে ম্যাগনেসিয়ামের কিছু কম্পোজিশন থাকে, ঠিক আছে? তুমি বোধহয় জানো যে গুটখা বা পান মশলা খেয়ে থুতু ফেলাতে আমাদের হাওড়া ব্রিজটা উইক হয়ে গেছে, এটার ঘটনা। হাওড়া ব্রিজের অবস্থা খুব খারাপ, রিসেন্টলি সার্ভে করে দেখা গেছে, কারণ তার মেজর কারণ হচ্ছে সবাই গুটখা বা পান মশলা খেয়ে থুতুটা ফেলেছে। বুঝতে পারছো, হাওড়া ব্রিজের মধ্যে একটা ঐতিহাসিক এইরকম একটা স্ট্রাকচার, যার এইরকম স্ট্রং বিল্ড, সেটা উইক হয়ে গেছে, দাঁতের অবস্থা কী হতে পারে? অতএব দাঁত তো খারাপ হয়ই, ঘষে একদম চলে যায়। তার থেকে বড় কথা, গুটখা বা পান মশলা কিন্তু ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস করে, মানে আমার মুখের যে সমস্ত এই যে ভিতরে মিউকোসাটা আছে, যেটাকে চামড়া তো মুখের ভিতর নেই, মিউকোসাটা আছে, এইটাকে পুরো শক্ত করে দেয়, কোলাজেনগুলোকে পুরো শক্ত করে দেয়। এটা কিন্তু প্রি ক্যান্সারাস। এখান থেকে আমি সবটাই দেখেছি, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস দেখেছি,
সেখান থেকে দেখেছি পুরো মুখ শক্ত হয়ে গেছে, একদম কাঠের মতো, পেশেন্ট আর হাত করতে পারছে না, লিকুইড ডায়েট আছে, এবং তার সঙ্গে দেখেছি ক্যান্সার। এবং অতএব এই জিনিসটা কিন্তু গুটকার মধ্যে এক্সট্রা আছে হচ্ছে পান মশলা ইকুয়ালি খারাপ, গুটকার মধ্যে এক্সট্রা খারাপ আছে, ওর মধ্যে টোব্যাকো আছে, তামাক আছে, পান মশলার তামাক নেই, কিন্তু এফেক্ট ইকুয়াল এফেক্ট। ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস দুটো থেকেই হয়, এবং সেখান থেকে কমার্শিয়াল কার্সিনোমা বা ক্যান্সার। হ্যাঁ হিমাদিদা, এটা আমি খুব পরিষ্কারভাবে মানে খুব খুব মানে কি বলবো স্ট্রংলি জানতে চাইছি, সেটা হচ্ছে যে তুমি কি এটা অ্যাফার্ম করতে পারো যে পান মশলা খেলে দাঁত হলুদ হবেই? মানে হলুদ কি, লাল কালো, এবং পান মশলা খেলে পান মশলা খাওয়ার এন্ড রেজাল্ট অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। মানে দাঁতের রং চেঞ্জ হবে, দাঁত ক্ষয়ে যাবে, কারণ পান মশলার মধ্যে যে সাবস্টেন্সগুলো আছে সেটা দাঁতকে ক্ষয়েও দেয়। তাছাড়া এত হার্ড বাইটিং ফোর্সের জন্য দাঁত পুরো ঘষে ফ্ল্যাট হয়ে যাবে। তাছাড়া আমার যে মিউকোসা আছে, আমার ভিতরে যে লাইনিংটা আছে, এটার প্রভূত ক্ষতি হয়। আমি পান মশলা থেকে যত দামি পান মশলাই খাও, যে পান মশলা, আমি পান মশলা থেকে n নাম্বার অফ ক্যান্সার দেখেছি, আমি মৃত্যু পর্যন্ত দেখেছি। পান মশলা হচ্ছে বিষ। শুনলেন? যদি খাওয়ার হ্যাবিট থাকে, ওই যে প্যাকেটটা রয়েছে ওটা নিয়ে কি করবেন একবার অন্তত ভেবে দেখলে খুব ভালো হয়। একেবারে শেষ অংশে এসে গিয়েছি। ও না, ওটাকে শুধু ফেলে দেবেন, ওটা এমন জায়গায় গিয়ে ফেলুন যাতে চট করে হাতের কাছে না আসে। অনেক বড় বড় স্টাররা দেখাচ্ছেন স্টাইল স্টেটমেন্ট, ওইভাবে স্টাইল স্টেটমেন্ট বোধহয় হয় না, তাই না? একদমই না। মানে আমার স্টাইল এমন হওয়া উচিত নয় যে স্টাইল আমাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। তার চেয়ে লাইফস্টাইলটা এনহ্যান্স করা অনেক ভালো, বেটার চয়েসেস আছে। যাই হোক, একটু বেশি জ্ঞান দেওয়া হয়ে গেল, কিছু মনে করবেন না। একেবারে শেষ প্রশ্ন, কয়েকটা মিথ বার্স্ট করো। যেমন গতবার তুমি বলেছিলে নুন তেল দিয়ে দাঁত মাজার কোনো মানে নেই, ছাই দিয়ে দাঁত মাজলে কোনো লাভ হয় না, টুথ পাউডার দিয়ে দাঁত মাজলে কোনো লাভ হয় না, হার্ড ব্রিসল ব্রাশেস দিয়ে খুব জোরে জোরে ব্রাশ করলে দাঁত আলাদা করে পরিষ্কারও হয় না। এরম যদি দু একটা মিথ আমাদের দিয়ে যাও, মিথ বার্স্ট করিয়ে দিয়ে যাও। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে আমি অনেককে দেখছি যে আজকাল এই টুথ পাউডার ছাড়াও কিছু কিছু টুথপেস্ট আছে যার মধ্যে এমন ইনগ্রেডিয়েন্ট আছে বলে দাবি করা হয় যেগুলো অ্যাকচুয়ালি টুথ পাউডারের কন্টেন্ট। মানে এখন কিছু কিছু ফর্ম এসছে, নুন দেওয়া টুথপেস্ট, চারকোল দেওয়া টুথপেস্ট, যে কোম্পানি মানে অ্যাভয়েড করুন। কারণ ব্যাপারটা হচ্ছে, আপনি মনে রাখুন, এ আসলে রাবণ, কিন্তু সাধু সেজে এসছে, ওটা পেস্টের ফর্মে দিচ্ছে, কিন্তু তার মধ্যে ওরা দাবি করছে ওই জিনিসগুলো আছে যেগুলো আপনি টুথ পাউডার বা যেগুলো, কেন ওগুলো দেওয়া হয়, সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি করার জন্য, যে বলা হয় যে ওই ওই জিনিসগুলো ইউজ করলে আপনি ক্লিন করতে পারবেন, কিন্তু যেহেতু ডাক্তাররা রেকমেন্ড করছে না, এখন পেস্ট ফর্মে এসছে, সে এই বাবা ওই বাবা যেই বাবা বলুন করবেন না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, এটা বলে আমি আগে কয়েকবার গালাগাল খেয়েছি, আরেকবার গালাগাল খাওয়ার জন্য প্রস্তুত হয়েও তোমাকে বলছি, নিমের দাঁতন, নিম কাঠ, নিম ডাল, নিমের দাঁতন, বিভিন্ন রকম দাঁতন, বাবলা গাছের দাঁতন, খেজুরের দাঁতন, সোয়াকের দাঁতন, আপনার বাড়ির সামনে সেই গাছ থাকুক বা আপনি অনেক দূর হেঁটে গাছ ভেঙে নিয়ে আসুন, এটা ব্যবহার করবেন না। কারণ প্রবলেমটা হচ্ছে, দাঁতনের যে ইনগ্রেডিয়েন্ট আছে সেটা থেকে আপনি ভালো হয় ভেবেই তো করেন, কিন্তু কথাটা হচ্ছে দাঁতনটার করার নিয়মটা কি, এরকম একটা ছোট ডাল ভেঙে সেটাকে চিবোয়, চিবোনোর পর ওটা দিয়ে ঘষে দেবে। চিবোনোর পর না, ওটা দেখবে পুরো ঝাঁটার মতন দেখতে হয়। ওই যে দাঁড়াগুলো আছে সেগুলো হার্ড ব্রাশের থেকেও হার্ড। আমি যদি হার্ড ব্রাশই না করছি, মানে আমি দেখেছি, মানে দাঁতন করা, আমি দেখলেই বুঝতে পারি যে পেশেন্ট দাঁতন করে, সব দাঁতের এনামেল পুরো ফ্ল্যাট হয়ে ঘষে গেছে, তাতে আর কিছু নেই। অতএব দাঁতন সম্পর্কে, মানে আবার যেহেতু আমরা ভারতবর্ষ মুনি ঋষি আয়ুর্বেদের দেশ, আপনি আয়ুর্বেদিক যা ইচ্ছা করুন, হ্যাঁ, কিন্তু সেটা দিয়ে দাঁতন দিয়ে ব্রাশ করবেন না, কোনো দাঁতন দিয়ে। আপনি একটা সাধারণ যে কোনো কোম্পানির সফট ব্রাশ কিনুন, আমার কোনো কোম্পানির এন্ডোর্সমেন্ট নেই, আপনি যে কোনো একটা ব্রাশ কিনুন। যদি মনে হয় টাকা বেশি লাগছে, সবচেয়ে ভালো হচ্ছে বেবি ব্রাশ কিনুন, কম পয়সায় হবে, ছোট ব্রাশ, একটু বেশি সময় লাগবে, কিন্তু দারুণ ক্লিন করবেন। কারণ বেবি ব্রাশগুলো সবসময় সফট হয়, বাচ্চাদের জন্য সফট ব্রাশই বানানো হয়। এইটা একটা বলার, সেটা হচ্ছে যে
আপনি এই ধরনের দাঁতন কিন্তু ব্যবহার করবেন না, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে যে অনেককে আমি দেখেছি যে দাঁতে, যেটা তুমি বলছিলে স্কেলিং করা ছাড়াও খোঁচাখুচি করার সময় পিন বা এই বাজার চলতি টুথপিক ইউজ করে। এই জিনিসটা ইউজ করবেন না। এতে আপনি ফ্লস ইউজ করতে পারেন। ফ্লস, হ্যান্ডেলের ফ্লস চলে এসছে। বিরিয়ানি খেতে গিয়ে পাঁটার একটু টুকরো ঢুকে আছে, তো টুথপিক ছাড়া আর কোথায় পাবো? না না, ওইটুকুর জন্য ঠিক আছে, কিন্তু রেগুলার বেসিসে সব দাঁতে টুথপিক ইউজ করতে আমি না না, ওটা আরামদায়ক হতে পারে কিন্তু সমস্ত আরামদায়ক জিনিসই ভালো নয়, ঠিক আছে? ওটার জন্য ফ্লস পাওয়া যায়, তাছাড়া ইন্টারডেন্টাল ব্রাশও পাওয়া যায়, দোকান থেকে কিনে ইউজ করুন, তাতে কোনো প্রবলেম নেই, ব্যবহার করতে পারেন। কিন্তু এই ধরনের এইগুলো ইউজ করলে একটু স্লিপ করলেই কিন্তু গিয়ে দাঁতের এদিক ওদিক লেগে মাড়ি থেকে রক্ত পড়বে এবং ইনফেকশন হওয়ার চান্সেস খুব বেশি থাকবে, ঠিক আছে? ওকে, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো? দাঁতের যত্ন নিন, যেগুলো হিমাদ্রিদা বললো সেগুলো মনে রাখুন। আর হিমাদ্রিদার সঙ্গে যাদের যোগাযোগ করতে ইচ্ছে হবে তাদের জন্য আমরা কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি সমস্ত ডিটেল, যোগাযোগ করে নিতে পারেন। আমার তো অসম্ভব ভালো লাগলো যখনই আড্ডা হয়, চেনা জিনিসগুলো নিয়ে একটু অচেনা কথা যারা বলতে পারেন তাদের সঙ্গে আড্ডা মারতে আমার ভালো লাগে। এমনই চেনা জিনিস নিয়ে যারা অচেনা কথা বলতে পারেন, সেরকম আরও অন্যান্য সাবজেক্টের মানুষ যাতে আমাদের প্রোগ্রামে আসতে উৎসাহিত বোধ করেন, তাই দয়া করে একটু সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা হিট করুন, তাহলে আপনার আমার দুজনেরই খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।